আসসালামু আলাইকুম সবাইকে। শিওর শট প্রোগ্রামের ২ নাম্বার লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। এই প্রোগ্রামে আমরা আয়োজন করছি তোমাদের এসএসসির ২৬ যারা আছো তাদের পূর্ণাঙ্গ পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞানের প্রস্তুতিটা ফ্রিতে। এখানে আমি তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউ, এমসিকিউ, বেসিক এবং এসএকিউ পড়াবো, যা থেকে পরীক্ষাতে শতভাগ কমন পাবা ইনশাআল্লাহ। তাই যারা এখন আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি দ্রুত যুক্ত হয়ে যাও। আমাদের এই প্রোগ্রামটা শুরু হয়েছে, কন্টিনিউ চলবে। মাঝখানে একটু ২-১ দিন ক্লাস না আসতে পারে, আমার একটু কাজ আছে, এই কাজের জন্য। তাছাড়া রেগুলার ইনশাল্লাহ ক্লাস আসবে। তো আজকে আমাদের শিওর শর্ট প্রোগ্রামের ২ নাম্বার লেকচার। এই ২ নাম্বার লেকচারে আজকে আমরা পড়বো তোমাদের রসায়নের সিলেবাসের দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে, পর্যায় সারণী নামের সেই চ্যাপ্টারটি। তো দেখো, যেহেতু লেন্দি ক্লাস, কথা বেশি বলবো না, শুধু একটা কথাই বলবো, যারা এখনো চ্যানেলের সঙ্গে যুক্ত হয়নি যুক্ত হয়ে যাও। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে জানাও তোমার কেমন লাগছে ক্লাসটি। তো পর্যায় সারণী যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা পড়তে গেলে প্রথমেই আমাদেরকে বেসিক যদি বলি, সিকিউ এর জন্য জানতে হবে 2-3টা টপিক। 3টা টপিক জানলে আমাদের সিকিউ মোটামুটি কমপ্লিট। একটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলের গ্রুপ ও পর্যায় নির্ণয়। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলের গ্রুপ ও পর্যায় নির্ণয়। 2 নাম্বার লাগবে মৌলের পর্যায়বৃত্ত যে ধর্মগুলো আছে সেগুলা। আর 3 নাম্বার লাগবে সমযোজী ও আয়নিক যৌগের বৈশিষ্ট্য। এই কয়টা টপিক যদি আমাদের জানা থাকে, এই চ্যাপ্টারের সিকিউ আমরা শতভাগ কমপ্লিট করতে পারবো। ঠিক আছে? তো দেখো, এই টপিকগুলো আমরা ধারাবাহিকভাবে ধরেই প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলের অবস্থানটা নির্ণয় করা শিখি। তাহলে দেখো, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। উদাহরণ যদি একটু দিয়ে বলি, একটা দেখো, মৌলটার নাম যদি আমি একটা যদি দেখাই তোমাদেরকে, ক্লোরিন। হ্যাঁ, ক্লোরিন কত? 17। এর ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p5। পর্যায় নির্ণয় কিভাবে করব? সর্বশেষ শক্তি স্তর ইজ ইকুয়াল পর্যায় নাম্বার। তাহলে সর্বশেষ শক্তি স্তর ইজ ইকুয়াল কি? পর্যায় নাম্বার। আর গ্রুপের ক্ষেত্রে 3টা সূত্র আছে, সেটা হচ্ছে ইলেকট্রন এস অরবিটালে গেলে, ইলেকট্রন যদি এস অরবিটালে যায়, হ্যাঁ, ইলেকট্রন এস অরবিটালে গেলে এস এর ইলেকট্রন সংখ্যায় গ্রুপ নাম্বার, এটা 1 নম্বর রুলস। 2 নাম্বার, এস ও পিতে গেলে, এস ও পিতে যদি যায় তাহলে এস এর ইলেকট্রন সংখ্যা পির ইলেকট্রন সংখ্যা +10, এটা হচ্ছে গ্রুপ নাম্বার। আর এস ও ডিতে গেলে এস প্লাস ডি, এটা হচ্ছে গ্রুপ নাম্বার। এই 3টা সূত্র আমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলে আমরা মোটামুটি সিকিউ অ্যান্সার করতে পারবো। ঠিক আছে? তো এই যে রুলসগুলো বললাম, এই রুলসগুলো একটু মাথায় রাখবা। এরপরে আসো, যদি একটু বলি যে এটা তো গেল হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে অবস্থান নির্ণয়। হ্যাঁ, এরপরে একটু বলি যে পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম আমাদের বইয়ে 6টা বলা আছে: ধাতব ধর্ম, অধাতব ধর্ম,
পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ একই কথায়, হ্যাঁ, পারমাণবিক ব্যাসার্ধ বা আকার লিখেই দেই। এরপরে আছে হচ্ছে আয়নীকরণ শক্তি, এরপরে আছে হচ্ছে ইলেকট্রন আসক্তি, ও সরি এখানে 3 ডাবল হয়ে গেছে না, এই জন্য, আর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এই যে 6টা ধর্ম আছে, এই 6টা ধর্মর আমাদের কি পয়েন্টগুলো জানতে হবে, সেটা হচ্ছে ধাতব ধর্ম। আমি বলতেছি তোমরা লিখবা। ধাতব ধর্ম কি? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। অধাতব ধর্ম, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, এটা দুইটা, একটা গ্রুপের ক্ষেত্রে আছে, একটা পর্যায়ের ক্ষেত্রে আছে। পর্যায়ের ক্ষেত্রে যদি বলি, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। আর একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধটা বৃদ্ধি পায়। তাহলে 3টা বলা শেষ। আয়নীকরণ শক্তি, এই আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা যেটা আছে, 3টার ক্ষেত্রে একই কথা। সেটা হচ্ছে যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে এই 3টাই বৃদ্ধি পায়। কি বললাম? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে এই 3টাই বৃদ্ধি পায়। তাহলে এই যে পয়েন্টগুলো বললাম, এগুলা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো যদি এই জিনিসগুলো মাথায় থাকে, তাহলে আমরা মোটামুটি সিকিউ সলভ করতে পারবো। তো দেখো, আমরা চলো শুরু করি সিকিউ সলভ করা, বিসমিল্লাহ বলে। 1 নাম্বার সৃজনশীল কি আছে? পর্যায় সারণীর একটি পর্যায়ের খণ্ডিত অংশ দেওয়া হলো। খণ্ডিত অংশতে কি কি আছে? এ, বি এবং 3টা প্রতীকী চিহ্নে মৌল দেওয়া আছে, যেখানে বলা আছে এর ইলেকট্রন সংখ্যা কত? 15। এর ইলেকট্রন সংখ্যা কত বলা আছে? 15। ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা আর কি, পারমাণবিক সংখ্যা কত বলা আছে? 15। মনে রাখবা, পর্যায় সারণী যেটাই দেওয়া থাকে খণ্ডিত অংশ সব ধারাবাহিকভাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া থাকে। এখানে ধারাবাহিকভাবে দেওয়া আছে সেরকম একটা। তাহলে এ যদি 15 হয়, বি 16, সি 17। দেখো গ নম্বরে কি বলছে? ইলেকট্রন বিন্যাস হতে এ মৌলটির পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। যে 3টা পয়েন্ট বলছে, এই 3টা পয়েন্ট থেকে সব সিকিউ পাবা। দেখো 1-এর গ নাম্বারটা যদি আমরা সলভ করি, ইলেকট্রন বিন্যাস হতে এ মৌলটির পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। তাহলে 15 আছে এ মৌলটা, ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p3। দেখো তো হয়েছে না? 15। তাহলে 4 6 10 10 5 15, ঠিক আছে। তাহলে এর পর্যায় নাম্বারটা কি হবে বলো তো? সর্বশেষ শক্তি স্তর কত এখানে? 3। তাহলে এর পর্যায় নাম্বার কত? 3। আর গ্রুপ নাম্বার কত হবে বলো তো? ভাইয়া তোমাদেরকে আমি একটু আগে যে 3টা ফর্মুলা লিখে দিলাম, ওই ফর্মুলাটাতে দেখো তো কয় নাম্বার ফর্মুলার সাথে এটা মিলে? 2 নাম্বার ফর্মুলার সাথে। কারণ বলছিলাম কি, ফর্মুলা 3টা। ইলেকট্রন, সর্বশেষ ইলেকট্রন যদি এসে যায়, তাহলে এস এর যে কয়টা ইলেকট্রন যাবে সেটাই তার গ্রুপ নাম্বার। যদি এস এবং পিতে যায়, তাহলে এস এবং পির ইলেকট্রনের সাথে 10 যোগ করলে যে সংখ্যা পাবো সেটা তার গ্রুপ নাম্বার। এবং যদি এস এবং ডিতে যায়, তাহলে এস এবং ডির ইলেকট্রন সংখ্যার যোগফলটাই হবে তার গ্রুপ নাম্বার। এখানে কোনটাতে গেছে? এস এবং পিতে গেছে। তাহলে সূত্র অনুযায়ী কি হবে? এস এর ইলেকট্রন, পির ইলেকট্রন প্লাস 10। তাহলে কত হয় দেখো তো? 15। তাহলে এর উদ্দীপকের এ মৌলটার পর্যায় নাম্বার 3 এবং গ্রুপ নাম্বার 15। এরপরে বলছে কি, উদ্দীপকে এ, বি ও সি মৌল 3টির পারমাণবিক আকারের তুলনা করো। ভাইয়া আমি পারমাণবিক আকারটা বললাম না তোমাদেরকে? দেখো ঘ নাম্বার যদি বলি, একটু আগেই কি বললাম? পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ।
একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়, পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধটা হ্রাস পায়। এখানে যেহেতু একই পর্যায়ের মৌল দেওয়া আছে, তার মানে এখানে যতই আমরা বাম থেকে ডানে যাব, এটা কিন্তু বাম, হ্যাঁ, আর এটা হচ্ছে ডান, তাহলে একই পর্যায়ে যতই বাম থেকে আমরা ডানে যাব ততই পারমাণবিক আকারটা কি হবে, হ্রাস পাবে। এখন প্রশ্ন হচ্ছে ঘ নম্বরে তো 4 মার্কস, এত ছোট লিখলে তো হবে না, তাহলে আরো একটু ব্যাখ্যা দিতে হবে। কি, একই পর্যায়ের মৌলগুলো যখন আমরা দেখি পারমাণবিক আকার, তখন আমরা দেখি যে একটি পর্যায়ের সকল মৌলের শেষ কক্ষপথ সংখ্যা একই থাকে, কিন্তু কক্ষপথ সংখ্যা একই থাকলেও এদের সর্বশেষ কক্ষপথে ক্রমান্বয়ে একটি করে ইলেকট্রন বাড়তে থাকে। দেখো যেটা বললাম, ধরো যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই তিনটে একই পর্যায়ের মৌল, তাই না? তাহলে দেখো সোডিয়ামের ধরো যে এগুলা শেষ কক্ষপথ ধরতেছি, তোমরা ইলেকট্রন বিন্যাস করলে দেখবা সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের 2টা ইলেকট্রন, অ্যালুমিনিয়ামের 3টা ইলেকট্রন। আমরা কি জানি মাঝখানে সবগুলোরই কি থাকে, নিউক্লিয়াস, ইলেকট্রন নেগেটিভ আর হচ্ছে নিউক্লিয়াস পজিটিভ, তাহলে নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ। আমরা কি জানি নেগেটিভ পজিটিভের একটা আকর্ষণ থাকে না, তাহলে এই ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস কি করবে, নিজের দিকে টানবে, টানবে কি না বলো, ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস কি করবে, নিজের দিকে টানবে। আর তোমরা একটা জিনিস চিন্তা করো, যেখানে আকর্ষণ আছে এখানে আমার বাইরের যে বাউন্ডারিটা আছে সবগুলোর ক্ষেত্রেই বাউন্ডারির শক্তি সেম, বাট আকর্ষণ যেখানে কেন্দ্রের দিকে বেশি থাকবে সেটা কি হবে, আকারটা ছোট হয়ে আসবে না, অবশ্যই কি হবে, ছোট হয়ে আসবে। তার মানে এখানে একটা ইলেকট্রনের সাথে একটা নিউক্লিয়াসের যে আকর্ষণ, এখানে 2টা ইলেকট্রনের সাথে এই নিউক্লিয়াসের আকর্ষণ কি তার চেয়ে কম হবে না বেশি হবে বলো তো, অবশ্যই কি হবে, বেশি হবে। এবং এখানে যে 3টা ইলেকট্রন, এই 3টা ইলেকট্রনের আকর্ষণ 2টা এবং একটার চেয়ে আরো বেশি হবে, 4টার আরো বেশি হবে, 5টার আরো বেশি হবে। তার মানে আমরা ক্রমান্বয়ে দেখতেছি কি পর্যায় একই পর্যায়ের মৌলগুলার শেষ কক্ষপথ ঠিক থাকলেও ক্রমান্বয়ে ইলেকট্রন বাড়ার কারণে নিউক্লিয়াসের সাথে তাদের আকর্ষণটা বাড়তেছে, আর নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বাড়ার কারণে কি হচ্ছে, এদের সর্বশেষ কক্ষপথের যে আকারটা ছোট হয়ে আসতেছে। মানে সোজা কথায় যদি বলি, তাদের পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধটা ধীরে ধীরে যত বামের থেকে ডানে যাচ্ছে তত কি হচ্ছে, কমে যাচ্ছে। এই কারণে আমরা বলতে পারি এখানে এর পারমাণবিক আকার সবচেয়ে বড়, বির তার চেয়ে ছোট, সির সবার চেয়ে ছোট। এটাই ছিল 1 নাম্বার। আশা করি 1 নাম্বারটা তোমরা সবাই বুঝতে পারছো। এখন আসো পরেরটাতে যাব। পরের কোশ্চেনটা দেখো কি বলছে, নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। কিউ আর এস টি 3 শক্তি স্তর বিশিষ্ট 4টি মৌলের পরমাণু যাদের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে যথাক্রমে 1, 4, 6, 7। তাহলে প্রথমে আগে বুঝতে হবে কি কিউ আর এস টি 3 শক্তি স্তর বিশিষ্ট, মানে এদের শক্তি স্তর 3টা আছে, তাহলে 3টার ক্ষেত্রে আমরা আগে 1s2, 2s2, 2p6, 3s পর্যন্ত যাই। কারণ কি 3s এ না গেলে তো শক্তি স্তর 3টা পাবো না, তাই না? তাহলে দেখো এখানে কি 3 শক্তি স্তর পর্যন্ত গেলাম। আচ্ছা, এখন বলছে কিউ মৌলের শেষ কক্ষপথে আছে ইলেকট্রন একটা, তাহলে কিউ এ একটা দিলাম। আর এর ক্ষেত্রে আছে 4টা, 4টার মধ্যে এখানে 2টা দিলাম, আরো 2টা লাগে, তাহলে পরেরটা কি 3p তেও 2টা দিলাম, 4টা হয়ে গেল। এস এর ক্ষেত্রে বলছে কয়টা, 6টা, তাহলে এখানে 2টা দিলাম, 3p তেও লাগতেছে, তাই না? কয়টা, 4টা দিলে 6টা হচ্ছে। টির ক্ষেত্রে 7টা, তাহলে 3s এ 2টা দিলাম এবং 3p তে 5টা দিলাম। তাহলে দেখো এর শেষ কক্ষপথে একটা, এর শেষ কক্ষপথে 4টা, এর শেষ কক্ষপথে 6টা, এর শেষ কক্ষপথে 7টা, যেটা আমাদের উদ্দীপকে বলা আছে। তাহলে উদ্দীপকের এই যে মৌলগুলার ইলেকট্রন বিন্যাস সেগুলো মোটামুটি আমরা পাইলাম, তাই না? এখন বলছে কিউ আর এস টি মৌল 3টির অবস্থান নির্ণয় করো। হ্যাঁ দেখো তো এর শেষ ইলেকট্রন কোনটাতে গেছে, 3s এ, তার মানে এর পর্যায় 3 আর গ্রুপ হচ্ছে
এসে যা যাবে তাই, তাহলে গ্রুপ 1। এইটার ক্ষেত্রে দেখো তো কোনটাতে গেছে, 3-তে গেছে, মানে এর পর্যায় 3, আর এর এস এবং পিতে গেছে। তাহলে ফর্মুলা কি বলে, এস প্লাস পি প্লাস 10 মানে 14, এর পর্যায় গ্রুপ নাম্বার কত, 14। এইটার ক্ষেত্রে দেখো তো শেষ শক্তি স্তর 3 মানে কি, পর্যায় সংখ্যা 3, আর এটাতেও কি এসপি গেছে, তাহলে ফর্মুলা বলে এস প্লাস পি প্লাস 10 ইকুয়াল 16। এটার ক্ষেত্রেও 3 শেষ শক্তি স্তর, আর এটার ক্ষেত্রে এস প্লাস পি প্লাস, কারণ এস আর পিতে গেছে যেহেতু, এস প্লাস পি প্লাস 10 ইকুয়াল 17, ফর্মুলা বলে 17। এটা গেল আমাদের গ নাম্বারের উত্তর, ঠিক আছে। খ নাম্বারে বলছে উদ্দীপকের মৌলগুলোর সাহায্যে প্রমাণ করো একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে মৌলসমূহের ধাতব ধর্ম হ্রাস পায়, অধাতব ধর্ম বৃদ্ধি পায়। আচ্ছা, এখন দেখো এটা আমরা কিভাবে প্রমাণ করব। এখানে যে মৌলগুলো আছে, মৌলগুলো আমরা যদি একটু হিসাব করি, তাহলে দেখো এখানে কয়টা আছে, 1 2 3, সরি 2 2 4 আর 6, 4 আর 6 কত 10, আর 1 11। তাহলে কিউ মৌলটা হচ্ছে সোডিয়াম, এটা আমরা ঘ নাম্বার করতেছি। হ্যাঁ, আর মৌলটা 2 2 4, 4 6 10, 10 2 12, আর 2 14। আর মৌলটা হচ্ছে সিলিকন। এস মৌলটা কি, 2 2 4 আর 6 10 12 16। তাহলে এস মৌলটা হচ্ছে সালফার। আর টি যে মৌলটা আছে, টি মৌলটা কি, 2 2 4 10 10 আর 7 17। তাহলে 17 নম্বরটা কি, ক্লোরিন। এখন বলছে মৌলগুলোর সাহায্যে প্রমাণ করো একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে মৌলসমূহের ধাতব ধর্ম হ্রাস পায়, অধাতব ধর্ম বৃদ্ধি পায়। আচ্ছা, এখন দেখো আমরা কি জানি, সোডিয়ামটা কি ধাতু, সিলিকনটা কি অপধাতু, সালফার কি অধাতু, ক্লোরিনও কি অধাতু। কেমনে বললাম এটা, কারণ আমরা জানি ধাতুসমূহের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলা কি হয়, এগুলা কম হয়। আর অধাতু সময়ের ক্ষেত্রে কি হয়, এগুলা বেশি হয়। এখানে সোডিয়ামের আমরা যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বলি, তড়িৎ ঋণাত্মকতা বলি, আয়নীকরণ শক্তি বলি, ইলেকট্রন আসক্তি বলি, কম। সালফারের সোডিয়ামের চেয়ে বেশি, বাট সিলিকনের সোডিয়ামের চেয়ে বেশি, বাট সালফার ক্লোরিনের চেয়ে কম। আর সালফার ক্লোরিনের সবচেয়ে বেশি, যার কারণে আমরা সোডিয়ামকে ধাতু, সিলিকনকে অপধাতু, সালফার এবং ক্লোরিনকে অধাতু বলতেছি। এখন দেখো এখানে যদি আমরা একটু সাজাই, সবগুলাই 3 নাম্বার পর্যায়ে আছে, তাই না। আর গ্রুপ নাম্বার কত, কিউটা আছে 1 নাম্বার গ্রুপে, তারপর আছে 14, তারপরে আছে 16, তারপরে আছে 17। এখন দেখো ভাইয়া, এখানে যদি আমি একটু বলি 1 নাম্বার পর্যায়ে যেটা আছে এটা কি, সরি 1 নাম্বার গ্রুপে যেটা আছে সেটা কি, কিউ। কিউটা কি, সোডিয়াম। 2 কিউ, তারপরে 2 নাম্বার বলতে আর যেটা আছে সেটা কি, সিলিকন। সিলিকনটা কি, সরি সিলিকন অপধাতু না, সিলিকন অধাতু। হ্যাঁ, সিলিকন অধাতু, কারণ কি সিলিকনটাও কি, এই যে সোডিয়ামটা গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এগুলা মানে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা কম, বাট সিলিকন, সালফার আর ক্লোরিন তিনটারই বেশি। হ্যাঁ, এখানে সিলিকনেরও অনেক বেশি, আমি আসলে এটা মিস্টেক করছিলাম। তাহলে এখানে সোডিয়াম গেল, এরপরে আসলো কি, এখানে আছে সিলিকন, এখানে আছে সালফার, এখানে আছে ক্লোরিন। তোমরা যদি তোমাদের বইয়ে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বেশ কয়েকটা মৌলের বলা আছে, খেয়াল করো দেখবা সবচেয়ে বেশি হচ্ছে ক্লোরিনের, তারপরে সালফার, তারপরে সিলিকন, তারপরে সোডিয়াম, এরকম অনেকগুলো মৌল দেওয়া আছে। তাহলে আমাদের দেখতেছি ক্লোরিনের গলনাঙ্ক সবচেয়ে বেশি, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। তার মানে যার গলনাঙ্ক, সরি গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এগুলা যার বেশি, ঠিক আছে। একটু একটু আমি গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বলতেছি কেন, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি। ক্লোরিন এর তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, তারপরে সালফার, তারপরে সিলিকন, তারপরে সোডিয়াম। আর আমরা কি দেখলাম, ক্লোরিনটা আছে সবচেয়ে বামে, তার আগে আছে সালফার, তার আগে আছে সিলিকন, তার আগে আছে সোডিয়াম। তাহলে যার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি সে সবচেয়ে বেশি অধাতব ধর্ম দেখায়।
আর যার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম সে সবচেয়ে ধাতব ধর্ম দেখায়। এখানে সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। আর সোডিয়ামটা দেখতেছি একই, আমরা কি দেখতেছি পর্যায় সারণীর বামে অবস্থিত আর ক্লোরিনটা ডানে অবস্থিত। তার মানে যার তড়িৎ ঋণাত্মকতা কম সে কি ধর্ম দেখায়? ধাতব ধর্ম দেখায়। আর যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে কি ধর্ম দেখায়? অধাতব ধর্ম দেখায়। তাহলে আমরা এখানে কি দেখতেছি? ধাতব ধর্ম থেকে ধীরে ধীরে অধাতব ধর্মের দিকে গেছে না? আর একই পর্যায়ের অবস্থিত এবং বামের থেকে যত ডানে যাচ্ছে তত কি অধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে না? কারণ কি ধাতু থেকে অধাতুর দিকে গেছে। তার মানে আমরা এখান থেকে বলতেই পারি যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়, অধাতব ধর্ম বৃদ্ধি পায়। মনে রাখবা ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম একে অপরের বিপরীত। যেখানে ধাতব ধর্ম বেশি সেখানে অধাতব কম, আর যেখানে অধাতব ধর্ম বেশি সেখানে ধাতব ধর্ম কম। বুঝতে পারছো? তো আশা করি এই 2 নাম্বার কোশ্চেন নিয়েও তোমাদের আর কোনো সমস্যা নাই, 2 নাম্বারটাও তোমাদের ক্লিয়ার। এরপরে আসো, এখন দেখো ইলেকট্রন বিন্যাস নিয়ে মানে পর্যায় সারণীতে যে অবস্থান নির্ণয় আসবে এগুলো আমি একটাও করাবো না, সব হোমওয়ার্ক দিব, তোমরা সব করবা। পরের কোশ্চেনে যাই। এক্স ও এ মৌলের ধাতব ও অধাতব বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এক্স এবং এ মৌল বলছে, তাই না? দেখো এক্সটা বলা আছে কি 16 নম্বর গ্রুপে অবস্থিত, আর 17 নম্বর গ্রুপে এ বলা আছে যার পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 9। তার মানে 16 নম্বর যেহেতু বলা আছে তার আগের মৌল এটা 8। তাহলে এক্স মৌলটা 8 যদি হয় তাহলে এটা কি অক্সিজেন আর এটা কি ফ্লোরিন। একটু আগেই না আমরা দেখলাম ভাইয়া যে একই পর্যায়ের বামের মৌলগুলোর ধাতব ধর্ম বেশি হয়, ডানের মৌলগুলোর অধাতব ধর্ম বেশি হয়। তাহলে এখানে অক্সিজেনটা কোথায় অবস্থিত? বামে। আর ফ্লোরিনটা কোথায় অবস্থিত? ডানে। হ্যাঁ, তোমাদের এখন প্রশ্ন হতে পারে ভাইয়া অক্সিজেন তো অধাতু। ঠিক আছে, অক্সিজেন অধাতু, বাট এখানে আমাদের যে দুইটা মৌল আছে এই দুইটার মধ্যে অক্সিজেনের চেয়ে ফ্লোরিনের অধাতব ধর্ম বেশি, কারণ ফ্লোরিনটা কি বামে ডানে অবস্থিত আর অক্সিজেনটা কি বামে অবস্থিত, মানে ফ্লোরিনের চেয়ে এর অধাতব ধর্ম একটু হলেও কম, ধাতব ধর্ম একটু হলেও বেশি। তার মানে এখানে বলছে দুইটা মৌলের ধাতব এবং অধাতব বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তাহলে এখানে অক্সিজেনটা কি ধাতব ধর্ম ব্যাখ্যা মানে প্রকাশ করবে, ফ্লোরিনটা অধাতব ধর্ম প্রকাশ করবে। কেন প্রকাশ করবে? ওই যে বামে ডানে অবস্থিত এই জিনিসগুলা তোমরা উল্লেখ করবা, যে বামে ডানে অবস্থিত যার কারণে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রন আসক্তি আয়নীকরণ শক্তি, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তির চেয়ে কম। আমরা জানি ধাতব মৌলসমূহের ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি অধাতব মৌলসমূহের চেয়ে কম হয়। যেহেতু উপরোক্ত বৈশিষ্ট্য থেকে আমরা দেখতেছি অক্সিজেনের ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি ফ্লোরিনের চেয়ে কম, সুতরাং এখানে অক্সিজেন ধাতু এবং ফ্লোরিন অধাতু হিসেবে অবস্থান করছে। কথা শেষ। এরপরে বলছে এ ও বি মৌল দুটির আকার কিভাবে তাদের আয়নীকরণ শক্তি ও ইলেকট্রন আসক্তিকে প্রভাবিত করে বিশ্লেষণ করো। দেখো এ এবং বি দুইটা মৌল বলছে, এ হচ্ছে 9 আর বি হচ্ছে 17। দেখো মনে রাখবা একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতা কি হয়? বৃদ্ধি পায়। বাট একই গ্রুপের ওপর থেকে নিচে আসলে এগুলো কি হয়? হ্রাস পায়। তাইলে বলতো এখানে এ মৌলটা যেটা আছে এবং বি মৌল যেটা আছে গ্রুপের উপর থেকে নিচে আসছে, তার মানে কি এদের আকারটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এ মৌল শেষ কক্ষপথেও থাকবে 7টা ইলেকট্রন, বি মৌলের শেষ কক্ষপথেও থাকবে 7টা ইলেকট্রন। তাহলে তোমরা আমাকে বলো তো দুইটারই কি সেন্ট্রালে নিউক্লিয়াস থাকবে? তাহলে এখানে ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের দূরত্বটা কম না বেশি? এখানে কম, তাই না? আর এখানে বেশি। যেখানে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্ব বেশি সেখানে কি আকর্ষণটা কম না? আকর্ষণ কম, বাট এখানে যে এই ইলেকট্রনগুলো দেখো তো একে অপরের কাছে আছে, এগুলার তুলনায় কি এই ইলেকট্রন আর এই ইলেকট্রনের দূরত্ব এটার চেয়ে কি বেশি না? তাহলে যদি বেশি হয় তারা এরা পরস্পরকে কি বিকর্ষণ কম করবে, কারণ আমরা কি জানি নেগেটিভ নেগেটিভকে বিকর্ষণ করে আর পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে। তাহলে বলো তো এদের আর এদের মধ্যে যে বিকর্ষণটা, এদের বিকর্ষণের চেয়ে কি এদের বিকর্ষণ কম না বেশি? অবশ্যই বেশি। তাহলে এখানে যদি আমি আরেকটা ইলেকট্রন প্রবেশ করাইতে চাই তাহলে আমার কি বেশি শক্তি লাগবে না? বেশি শক্তি লাগবে। এখানে দিতে
কম শক্তি লাগবে। তাহলে যেখানে শক্তি কম লাগবে সেখানেই তো ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং আয়নীকরণ শক্তি কম আছে বলেই তো কম লাগতেছে। যদি এগুলার মান বেশি থাকতো তাহলে কি বেশি লাগতো না? অবশ্যই বেশি লাগতো। তাইলে আমরা বলতেই পারি যে পারমাণবিক আকার বৃদ্ধি হলে আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতার মানটা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। তাদের আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তিকে কিভাবে প্রভাবিত করে বিশ্লেষণ করতে বলছে। তোমরা এভাবে চিত্র দাগে বলবা যে ইলেকট্রনগুলো কাছাকাছি অবস্থান করায় তাদের মধ্যে বিকর্ষণ বলটা বেশি হয়, যার কারণে সেখানে ইলেকট্রন স্থাপন করতে বেশি শক্তির প্রয়োজন হয়। আর সেখানে বেশি শক্তির প্রয়োজন হয় কারণ ইলেকট্রনগুলোর মধ্যে তখন হচ্ছে আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তিটা বেশি থাকে। বুঝতে পারছো? এই জিনিসগুলো সুন্দরভাবে ব্যাখ্যা করবা, তাহলে তোমরা বুঝতে পারবা। তো আশা করি 3 নাম্বারটাও তোমাদের ক্লিয়ার। এরপরে আসো 4 নাম্বার। 4 নাম্বারটা কি বলছে দেখো। 4 নাম্বারটা বলছে এখানে দুইটা গ্রুপ বলা আছে, একটা হচ্ছে গ্রুপ 1 এবং একটা হচ্ছে গ্রুপ 17। গ্রুপ 1-এ বলা আছে যে 4 নাম্বার প্রশ্ন, সেটাতে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। আর গ্রুপ 17-তে বলা আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তোমরা সবাই আমাকে কমেন্টে জানাও 17 নাম্বার গ্রুপকে কি গ্রুপ বলা হয় এবং 1 নাম্বার গ্রুপকে কি গ্রুপ বলা হয়। আচ্ছা, ক নাম্বার, একই গ্রুপের মৌলগুলোর যোজনী একই উদ্দীপকের সাহায্যে প্রমাণ করো। 1 নাম্বার গ্রুপটা হচ্ছে ধাতু, 17 নাম্বার গ্রুপটা হচ্ছে অধাতু। তাহলে আমরা ধাতুর যোজনের ক্ষেত্রে সংজ্ঞা কি জানি, এটা পঞ্চম অধ্যায়ে আমরা শিখব। তো এটা কি এখানেই করে দেবো না পঞ্চম অধ্যায়ে করে দেবো? আচ্ছা, এটা পঞ্চম অধ্যায়ে করে দেব। উভয় গ্রুপের ক্রিয়াশীলতা বিপরীত, এটা যেহেতু তোমাদের পঞ্চম অধ্যায়ের কোশ্চেন, সুতরাং এটা আমরা পঞ্চম অধ্যায়ে করব। হ্যাঁ, পঞ্চম অধ্যায় করার পরে এটা তোমরা নিজেরাই করতে পারবা, এটা তোমাদের হোমওয়ার্ক। পঞ্চম অধ্যায় করার পরে এটা হচ্ছে এইচডব্লিউ, পঞ্চম অধ্যায় করার পরে। চাইলে এখানেও করে দিতে পারতাম, বাট একটা চ্যাপ্টারের কনসেপ্ট আরেকটার মধ্যে ঢুকাবো না। 5 নাম্বারটা কি, WXYZ 4টা মৌল দেওয়া আছে, ইলেকট্রন বিন্যাস সহ দেওয়া আছে। বলা আছে পর্যায় সারণীতে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌলগুলোর গ্রুপের অবস্থান জানার নিয়ম ব্যাখ্যা করো। ভাইয়া দেখো, দ্বিতীয় এবং তৃতীয় যে পর্যায় বলা আছে না, এই দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলোর অবস্থান যে জানার নিয়ম, এটা একটু বলি। গ নাম্বারটা যদি বলি, এটা 5-এর গ নাম্বার। হ্যাঁ, দেখো তোমরা পর্যায় সারণী বের করলে দেখবা দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে ডি গ্রুপে কোনো মৌল নেই, বা ডি অরবিটালে কোনো মৌল নেই। ডি ব্লকভুক্ত কোনো মৌল, এফ ব্লকভুক্ত কোনো মৌল নেই। শুধু এস এবং পি হচ্ছে অরবিটালের মৌল আছে। তাহলে দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়ের কি হবে, এস এ ইলেকট্রন গেলে ওই ইলেকট্রনটাই তার গ্রুপ সংখ্যা, আর সর্বশেষ শক্তি স্তর তার পর্যায় সংখ্যা, ওখানে 2 আর 3 যেহেতু বলা আছে। আর এস ও পিতে গেলে এস প্লাস পি প্লাস 10 ইকুয়াল গ্রুপ। তাহলে এটা হচ্ছে গ্রুপ, এটা হচ্ছে গ্রুপ। এই কথাগুলা সুন্দর মতো করে সাজায় লিখবা, তাইলেই তোমরা ফুল মার্কস পাবা। খ নম্বরে বলছে কি, পর্যায় সারণীতে মৌলগুলোর পর্যায়বৃত্ত ধর্মগুলোর আবর্তন আলোচনা করো। প্রথমেই তোমাদেরকে পাশে 6টা বৈশিষ্ট্য আমি সুন্দর করে বললাম না, ওই জিনিসগুলো তোমাদের বইয়ে সুন্দর করে ডিটেইলসে লেখা আছে, ওই জিনিসগুলো তোমরা বই থেকে পড়বা। যদি বই থেকে নাও পড়ো, এখানে যে কথাগুলো কিওয়ার্ডগুলো লিখে দিছি, ওই কিওয়ার্ড সেম টু সেম ঘ নাম্বারে কপি পেস্ট করবা, কপি পেস্ট করবা, তাইলেই ফুল মার্কস, তাহলে ফুল মার্কস। বুঝতে পারছো? তাহলে এটারও আমাদের ঘ নাম্বারটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আসুন 6 নাম্বার, এক্স, ওয়াই ও জেড ক্রমিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট 3টি মৌল। ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় ওয়াই ও জেড মৌলের চতুর্থ শক্তি স্তরে সমান সংখ্যক ইলেকট্রন বিদ্যমান। এক্স মৌলের পারমাণবিক সংখ্যা 35। তাহলে এক্স, ওয়াই, জেড 3টা মৌল বলা আছে। এক্স কত বলা আছে? 35। যেহেতু ক্রমিক পারমাণবিক সংখ্যা বলা আছে, ক্রমিক মানে কি ধারাবাহিকভাবে, তাহলে এটা 35 হলে এটা 36, এটা 37। তাহলে মৌলের পারমাণবিক সংখ্যাগুলো আমরা জানলাম, তাই না? এখন আসো, বলছে পর্যায় সারণীতে এক্স মৌলটির অবস্থান নির্ণয় করো। এক্স মৌল 35, 35-এর ইলেকট্রন বিন্যাস করে
এর পর্যায় এবং গ্রুপ নাম্বার নির্ণয় করবা, এটা হচ্ছে হোমওয়ার্ক। খ নাম্বারটা বলছে এক্স ওয়াই ও জেড মৌলসমূহের পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ করো। পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ করো। এই তিনটারই ইলেকট্রন বিন্যাস করবা। ইলেকট্রন বিন্যাস করে দেখবা যে কোনটা কোন পর্যায়ে অবস্থিত। ইলেকট্রন বিন্যাস করলে দেখবা এই দুইটায় এক্স ওয়াই 4 নম্বর পর্যায়ে অবস্থিত, আর জেড যেটা এটা 5 নম্বর পর্যায়ে অবস্থিত। ঠিক আছে, তো আমরা কি বলছিলাম, একই গ্রুপের ওপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়, আর একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকারটা হ্রাস পায়। বাট ভাইয়া একটা কথা মনে রাখবা, উপরের গ্রুপ থেকে যখনই নিচের গ্রুপে যাবে, সেটা উপরের গ্রুপ থেকে নিচের গ্রুপে গেলেই উপরের গ্রুপের ডানে বামে কোনো দেখার অপশন নাই, নিচের হইলেই সেটার আকার বড়। সেটা যদি উপরের গ্রুপের সবচেয়ে বামের মৌল এবং নিচের গ্রুপের সবচেয়ে ডানের মৌল হয়, তবুও নিচের গ্রুপ বলছি পর্যায় 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 উপরের পর্যায় এবং নিচের পর্যায়ের মৌলর ক্ষেত্রে মনে রাখবা উপরের চেয়ে নিচের পর্যায়ের আকারটা বড়। একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার বড় না, তাহলে উপর থেকে নিচের দিয়ে গেলে কি প্রত্যেক ক্রমে একটা করে পর্যায় বাড়তেছে, তার মানে উপরের পর্যায়ের চেয়ে নিচের পর্যায়ের আকারটা সবসময় বড়। সেটা উপরের পর্যায়ের যেখানেই থাক নিচেরটার চেয়ে তার আকার ছোট হবে, আবার নিচের পর্যায়ের যেখানেই থাক উপরেরটার চেয়ে তার আকার কি হবে, বড় হবে। তাহলে আমরা যেহেতু দেখতেছি জেডটা কি 5 নম্বরে অবস্থিত, তার মানে জেডের আকার সবচেয়ে কি হবে, বড় হবে। দেন এক্স এবং ওয়াই একই পর্যায়ে আছে, এই ক্ষেত্রে যেটা বামে আছে সেটার আকার বড় হবে, যেটা ডানে আছে সেটার আকার ছোট হবে। এখানে কি দেখতেছি, এক্সটা বামে আছে ওয়াইটা ডানে আছে, তাহলে এক্সটা বামে আছে ওয়াইটা ডানে আছে, তার মানে এর আকারের ক্রমটা হবে এরকম। তোমরা এটার অ্যান্সার কিভাবে করবা, তিনটা মৌলেরই সুন্দর মতো ইলেকট্রন বিন্যাস করবা, করে গ্রুপ সংখ্যা পর্যায় সংখ্যা নির্ণয় করবা, নির্ণয় করে তোমরা এরকম একটা ডায়াগ্রাম চিত্র যদি দিতে পারো খুবই ভালো, না দিলেও সমস্যা নেই। তোমরা বলবা যে আমরা ইলেকট্রন বিন্যাস হতে দেখতে পাই জেড মৌলটি পর্যায় সারণীর 5 নম্বর পর্যায়ে অবস্থিত এবং এক্স এবং ওয়াই মৌলটি পর্যায় সারণীর 4 নম্বর পর্যায়ে অবস্থিত, কিন্তু এক্স মৌলের গ্রুপ সংখ্যা এবং ওয়াই মৌলের গ্রুপ সংখ্যা দুইটা আলাদা আলাদা আসবে। দেখবা এক্স এর গ্রুপ সংখ্যা ছোট, ওয়াই এর বড়। সেখানে বলবা যে এক্স মৌলের গ্রুপ সংখ্যা এত এবং ওয়াই মৌলের গ্রুপ সংখ্যা এত, যেখান থেকে আমরা দেখতে পাই এক্স মৌলটি ওয়াই মৌলর বামে অবস্থিত। আর আমরা জানি একই পর্যায়ের বামের মৌলগুলা ডানের মৌলগুলার চেয়ে আকারে বড় হয় এবং একই গ্রুপের উপরের থেকে নিচের মৌলগুলোর আকার ছোট হয়। এখানে যেহেতু এটা 5 নম্বর পর্যায়ে অবস্থিত এবং এগুলা 4 নম্বর পর্যায়ে অবস্থিত, সুতরাং জেড মৌলটির আকার সবচেয়ে বড়। তারপরে এক্স এবং ওয়াই যেহেতু একই পর্যায়ে অবস্থিত এবং এক্স বামে অবস্থিত, তাই এক্স এর আকার ওয়াই এর আকারের চেয়ে বড়। অতএব আমরা বলতে পারি, লিখে তোমরা এটা লিখে দিবা ফুল মার্কস। 1 মার্কস কেন, 0.1 মার্কসও কেউ কোনো টিচার কাটবে না, বুঝতে পারছো? তাহলে আশা করি এটাও তোমাদের ক্লিয়ার। এরপরে আসো, এ এবং বি দুইটা মৌল দেওয়া আছে, ইলেকট্রন বিন্যাস সহই দেওয়া আছে, বলা আছে উদ্দীপকের আলোকে পর্যায় সারণীতে মৌলদের অবস্থান নির্ণয় করো। ইলেকট্রন বিন্যাসও করে দেওয়া আছে, তাহলে তো এটা পর্যায় সারণীতে অবস্থান তোমরা অবশ্যই নির্ণয় করতে পারবা, হোমওয়ার্ক। ঠিক আছে, বলছে প্রথম মৌলের সর্বশেষ ইলেকট্রন 4s অরবিটালে এবং দ্বিতীয় মৌলের সর্বশেষ ইলেকট্রন 3d অরবিটালে যায়, বিশ্লেষণ করো। এটা তোমাদের তৃতীয় অধ্যায়ের পড়া। ঘ নম্বরটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের পড়া। তবুও বলে দেই ইলেকট্রন কোনটাতে আগে যাবে এটা নির্ভর করে n প্লাস l এর মানের উপরে। ঠিক আছে, প্রথম মৌলের সর্বশেষ ইলেকট্রনটা দেখো 4s এ গেছে, 3d তে না গিয়ে। কেন গেছে? 3d এর ক্ষেত্রে আমরা যদি n প্লাস l বের করি, n এর মান 3 আর l এর মান d, d মানে 2, তাহলে কত হলো 5। আর 4s এর ক্ষেত্রে যদি বের করি তাহলে n এর মান 4, s এর মান l এর মান s মানে 0 ইকুয়াল 4। এই দুইটার মধ্যে কোনটার মান ছোট? এই দুইটার মধ্যে 4s এর মান ছোট, তাহলে অবভিয়াসলি ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ যাবে। সেটাই হয়েছে, এর মান মানে এর ক্ষেত্রে শেষ ইলেকট্রনটা 4s এ গেছে। আর দ্বিতীয় মৌলের ইলেকট্রন 3d তে যাবে। এখন দেখো দ্বিতীয়টার ইলেকট্রন 4s এ সর্বোচ্চ কয়টা ধরবে? দুইটা দেওয়ার পরে ইলেকট্রন ফিল আপ হয়নি, ওই জন্য ওই একটা কোথায় গেছে? 3d তে গেছে। ব্যাস, এই জিনিসটা ব্যাখ্যা করলেই তোমরা হয়ে যাবে। তাহলে এই জিনিসটাও তোমাদের ক্লিয়ার। তাহলে ভাই আলটিমেটলি আমরা কি দেখতেছি দেখো, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলের অবস্থান যদি আমরা নির্ণয় করতে পারি এবং
এবং যদি আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্মগুলো পারি, এই চ্যাপ্টার আমাদের কাছে দুধ ভাত। এখন পর্যন্ত আমরা 60টা সিকিউ সলভ করছি, একটা সিকিউ এর বাইরে আমরা পাইনি, এর বাইরে সিকিউ আসেও না, ব্যতিক্রম 2-1টা হয় যেগুলো আমি করে দিব। দেখো পর্যায় সারণীতে তৃতীয় পর্যায়ের একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকটা একটু ভুল আছে। এই কোশ্চেনটা আমি তোমাদেরকে ঘ নাম্বারটা করাবো না, শুধু গ নাম্বারটা বলবো। গ নাম্বারটা পর্যায় সারণীতে এদের অবস্থান নির্ণয় করো। তোমরা পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে পারবে, এটা সব 8-এর গ নাম্বারটা। এটা হচ্ছে হোমওয়ার্ক, এটা একটু টাইপিং করতে মিস্টেক হয়েছে, এই জিনিসটা একটু বাদ থাক, এটা পারবা তোমরা। এটা বলছে কি কোনটি ধাতব ধর্ম বেশি। ধাতব ধর্ম বেশি কার? যারা একই পর্যায়ের বামে অবস্থিত তাদের ধাতব ধর্ম বেশি, যারা ডানে অবস্থিত তাদের ধাতব ধর্ম কম, অধাতব ধর্ম বেশি। তো এখানে এগুলো একই গ্রুপের হয়ে গেছে নাকি আমাকে যাই হোক টাইপার বললো যে এটা একটু মিস্টেক হয়েছে, এটা আপাতত বাদ থাকে, এটা আমরা পরে দেখব। 9 নাম্বার কি? কয়েকটি নমুনা মৌলের ইলেকট্রন বিন্যাস হলো এ বি সি লিখে 288 2 285 287। ঠিক আছে, তাহলে এখানে ইলেকট্রন বিন্যাসগুলো এইভাবে দেওয়া আছে, বাট এগুলো আমাদেরকে ভাঙে লিখতে হবে। দেখো 9 নাম্বার, হ্যাঁ 9-এর গ নাম্বার, এ বি সি, 3টা মৌল দেওয়া আছে। 3টা মৌল কি? 1s2 2s2 2p6 3s2, 1s2 2s2 2p6 3s2 3p3। এটার ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p5। তোমাদের মনে হতে পারে যে ভাইয়া এখানে এরকম আছে, আপনি এরকম দিলেন কেন? এখানে দেখো প্রথম 2 মানে বুঝাইছে প্রথম কক্ষপথে 2টা থাকবে, তারপরে 8 মানে বুঝাইছে দ্বিতীয় কক্ষপথে 8টা থাকবে, তারপরে 2 মানে বুঝাইছে তৃতীয় কক্ষপথে 2টা থাকবে। দেখো এখানে 2s2p হইলেও কিন্তু আলটিমেটলি কক্ষপথটা 2ই, তার মানে 2তে 8টা আছে। নিচেরটার ক্ষেত্রেও সেম, দেখো ওটার সাথে মিলে বলছে মৌল 3টির মধ্যে কোনটি ধাতু, কোনটি অধাতু, কোনটি অপধাতু ব্যাখ্যা করো। মনে রাখবা ধাতু হইতে গেলে মৌলগুলাকে পর্যায় সারণীর 1 এবং 2 নম্বর গ্রুপে থাকতে হবে। আচ্ছা, অপধাতু হইতে গেলে পর্যায় সারণীতে তাদের মাঝখানে অবস্থান করতে হবে, আর অধাতু হইতে গেলে তাদেরকে পর্যায় সারণীর বাম সাইডের 16-17 নম্বর এরকম গ্রুপে অবস্থান করতে হবে। তাহলে দেখো এখানে যদি আমরা এদের গ্রুপ এবং পর্যায় নির্ণয় করি, এর ক্ষেত্রে এর গ্রুপ হচ্ছে 3, পর্যায় হচ্ছে 2। দেখো তোমাদেরকে একটা কথা বলি, সূত্রকে উলট পালট করবা না। আমি বলছি শেষ ইলেকট্রন যদি এস এবং পিতে যায়, যদি পি এবং এসে যায় তাহলে কিন্তু যোগ হবে না, এস এর পরে যদি পিতে যায় তাহলে যোগ হবে। এই জিনিসটা মাথায় রাখবা, পির পরে এখানে এসে গেছে যার কারণে এখানে কিন্তু যোগ হবে না, এস এর পরে যদি পিতে যায় সেই ক্ষেত্রে শুধু যোগ হবে। তাহলে এর পর্যায়ে 3 গ্রুপ নাম্বার 15, এর পর্যায়ে 3 গ্রুপ নাম্বার 17। তাহলে আমি যে কথাগুলো বললাম 1 এবং 2 এর মধ্যে থাকলে সেটা কি? ধাতু। 16-17তে থাকলে কি? অধাতু। আর মাঝামাঝি থাকলে সেটা কি? অপধাতু। দ্যাটস ইট, এটাই। এরপরে বলছে এ এবং বি মৌলের মধ্যে কোনটির আকার বড় হবে এবং কেন হবে, যুক্তি সহ বিশ্লেষণ করো। আচ্ছা ভাই, এ নাম্বারটা কি? 10 2 12 আছে তাই না? তাহলে 12 পারমাণবিক সংখ্যা কার যেন? ম্যাগনেসিয়াম না? আর এটাই কত আছে? 17 আছে। তাহলে 10 5 17, তাহলে 17 কার যেন? ক্লোরিন। তাহলে ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন দুইটাই 3 নাম্বার পর্যায়ের মৌল। এটা হচ্ছে ম্যাগনেসিয়ামটা হচ্ছে গ্রুপ 2 এর, আর এখানে লিখি 17 হচ্ছে ক্লোরিন, আর ক্লোরিনটা হচ্ছে গ্রুপ 17। তাহলে একই পর্যায়ের যেহেতু দুইটা মৌল হইলে তার কার আকার বড় হবে, কার আকার ছোট হবে, কেন হবে, এটা একটু আগেই বললাম যে পর্যায় সংখ্যা এদের শেষ কক্ষপথ একই থাকে, বাট শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কি হয়? বৃদ্ধি পায়। আর ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের সাথে আকর্ষণও বাড়ে, আর আকর্ষণ বাড়ার কারণে তারা কাছাকাছি চলে আসে, আসার কারণে তাদের শেষ কক্ষপথের আকার কি হয়? ছোট হয়। তাহলে ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে থাকে 2টা ইলেকট্রন, ক্লোরিনের থাকে 7টা ইলেকট্রন। তাহলে এর ইলেকট্রন যেহেতু বেশি, তাহলে অবশ্যই কি এর সাথে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনগুলো আকর্ষণ বেশি হবে, যার কারণে ম্যাগনেসিয়ামের চেয়ে ক্লোরিনের আকারটা কি হবে? ছোট হবে। তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো।
এই যে জিনিসগুলা ভাইয়া বারবার বলতেছি, যদি ইলেকট্রন বিন্যাসের কনসেপ্ট না থাকে আমাদের প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গেলেই এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের ইলেকট্রন বিন্যাস, তারপরে হচ্ছে পারমাণবিক আকার অর্থাৎ সোজা কথা পর্যায়বৃত্ত ধর্ম, যে জিনিসগুলো আছে এই জিনিসগুলা কমপ্লিট করা আছে, বুঝছো? এই জিনিসগুলা তোমরা দেখতে পারবা। দুইটা কি পার হয়ে গেল না একটা? না, একটাই পার হয়েছে, ঠিক আছে। 10 নম্বর কোশ্চেন কি বলা আছে দেখো, উদ্দীপকের চিত্রটি পর্যায় সারণীর একটি মানে খণ্ডিত অংশ। এখানে দেওয়া আছে এফ নামের একটা মৌল, এন এ ম্যাগনেসিয়াম, এফ তে ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ঠিক আছে। বলছে উদ্দীপকের কোন মৌলটির আকার সবচেয়ে বড় ব্যাখ্যা করো। দেখো এখানে যে চিত্রটা দেওয়া আছে এটাতে ফ্লোরিন কি উপরে দেওয়া আছে না, নিচে সোডিয়াম দেওয়া আছে, তারপরে কি দেওয়া আছে, ম্যাগনেসিয়াম দেওয়া আছে, তাই আছে কি না? তোমাদেরকে বলছিলাম যে পর্যায় যদি চেঞ্জ হয় তাহলে নিচের পর্যায়ের মৌল উপরের পর্যায়ের যে কোনো মৌলের চেয়ে আকারে বড়। তার মানে আলটিমেটলি এখানে আমরা দেখতেছি ফ্লোরিনের আকার সবচেয়ে ছোট হবে, কারণ কি ফ্লোরিন উপরের পর্যায়ে আছে। এখন সোডিয়াম আর ম্যাগনেসিয়াম একই পর্যায়ে আছে, একই পর্যায়ে থাকলে যেন কি হয়, যেটা বামে থাকে সেটার আকার বড় হয়, যেটা ডানে থাকে সেটার আকার ছোট হয়। তাহলে এখানে বামে কি আছে, এটা হচ্ছে বাম, এটা হচ্ছে ডান। তাহলে বামে আছে সোডিয়াম, তাহলে সোডিয়ামের আকার সবচেয়ে বড়, ম্যাগনেসিয়ামের আকার সোডিয়ামের চেয়ে ছোট, ফ্লোরিনের চেয়ে বড়। তাহলে গ নাম্বারটা আমাদের কমপ্লিট। গ নাম্বারে বলছে কি উদ্দীপকের পর্যায় ও গ্রুপের প্রথম মৌল দুটির উচ্চ মাত্রায় সক্রিয় হলে সক্রিয়তার কারণ ভিন্ন, যুক্তি দাও। দেখো ঘ নাম্বারটা, উদ্দীপকের পর্যায় ও গ্রুপের, উদ্দীপকের পর্যায়ের প্রথম মৌল হচ্ছে ফ্লোরিন, প্রথম মৌল কি ফ্লোরিন, আর গ্রুপের প্রথম মৌল হচ্ছে সোডিয়াম। ফ্লোরিনের গ্রুপ নাম্বার হচ্ছে 17, সোডিয়ামের হচ্ছে 1। এখন দেখো এখানে বলছে যে দুইটাই সক্রিয় মৌল, হ্যাঁ দুইটাই সক্রিয় মৌল, একটা হচ্ছে অধিক সক্রিয় অধাতব মৌল আর একটা হচ্ছে অধিক সক্রিয় ধাতব মৌল। কেন? কারণ তোমাদেরকে একটু আগেই বললাম যে 1 নাম্বার 2 নাম্বারে থাকলে ধাতব, 16 17তে থাকলে অধাতব মৌল। আচ্ছা এখন কথা হচ্ছে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি প্রথমে বললাম সিলিকন অধাতু, তাই না? এখন দেখো সিলিকন অধাতু অপধাতু দুইটাই হয়, বাট অধাতুটাই তোমরা পড়বা, কারণ সিলিকন যখন অক্সিজেনের সাথে যুক্ত হয় না তখন সিলিকন অক্সাইড সমযোজী যৌগ গঠন করে, এটা অনেক বড়, এইচএসসিতে যখন আসবে তখন জানবা। অথবা সিলিকনকে তোমরা অপধাতুই জানো, অপধাতুই জানো, ওইটা কাটে সিলিকনকে অপধাতুই জানো, এটা নিয়ে তোমাদের প্রবলেম হবে না। এখন দেখো আমরা যখন তখন দেখলাম কি একটা মৌলের ধাতব নাকি অধাতব এটার নিয়ামক হচ্ছে তার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ঘনত্ব ইত্যাদি, ঠিক আছে। তো আমরা ফ্লোরিনের ক্ষেত্রে যখন দেখি এর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ঘনত্ব, এ কয়টাই তো অনেক বেশি, ঠিক আছে, বেশি, এদের ক্ষেত্রে বেশি। এবং সোডিয়ামের ক্ষেত্রে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম, অধাতব ধর্ম এগুলা কম। আর আমরা জানি যে সকল মৌলের ধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এগুলা কম এবং কম তারা হচ্ছে ধাতব মৌল। আর যে সকল মৌলের আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এই নিয়ামকগুলো অনেক বেশি সেগুলো হচ্ছে অধাতব ধর্ম। এখানে সোডিয়ামের ক্ষেত্রে আমরা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা অনেক কম পাই, যার কারণে সোডিয়াম হচ্ছে ধাতব, এবং ফ্লোরিনের ক্ষেত্রে এটা হচ্ছে অধাতব ধর্ম। এবং পর্যায় সারণীর এই পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সোডিয়াম সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মকতা দেখায়, ইলেকট্রন আসক্তি দেখায়, যার কারণে সোডিয়ামটা হচ্ছে অধিক সক্রিয় ধাতব ধর্ম, আর ফ্লোরিনটা সবচেয়ে বেশি দেখায় কারণে ফ্লোরিনটা হচ্ছে অধিক সক্রিয় অধাতব ধর্ম। বুঝাইতে পারছি কি? তো আশা করি এই ঘ নাম্বারটাও তোমাদের ক্লিয়ার। আজান হচ্ছে, আজানটা শেষ হোক তারপরে আমরা আবার শুরু করতেছি। পরের কোশ্চেনটা বের করে দিচ্ছি, তোমরা কোশ্চেনটা দেখো।
ঠিক আছে, দেখো আমরা আজানের পর আবারও ব্যাক করলাম। এখানে 11 নম্বরে বলা আছে এক্স ওয়াই ও জেড ক্রমিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট তিনটি মৌল ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় ওয়াই ও জেড মৌলের চতুর্থ শক্তি স্তরে সমান সংখ্যক ইলেকট্রন বিদ্যমান। আচ্ছা ঠিক আছে, এক্স মৌলটির পারমাণবিক সংখ্যা 35, এক্স ওয়াই জেড বলা আছে, তাই না? এরকম কিছুটা সেম উদ্দীপক আমরা একটু আগে দেখলাম। এক্স এর কত বলা আছে? 35, আর ওয়াই জেড তারপরে আছে, তার মানে কি এখানে 36, এখানে 37। গ নম্বরে বলছে পর্যায় সারণীতে জেড মৌলটির অবস্থান নির্ণয় করো। তাহলে জেডের যেহেতু অবস্থান নির্ণয় করতে বলছে, এর ইলেকট্রন বিন্যাস করে পর্যায় এবং গ্রুপ নাম্বার নির্ণয় করবা। অবস্থান মানে পর্যায় এবং গ্রুপ নাম্বার, ঠিক আছে, নির্ণয় করবা। তাহলে আমাদের গ নাম্বারটা হোমওয়ার্ক থাকলো, তোমরা করে নিবা। বলছে এক্স এবং একই পর্যায়ে তার পূর্ববর্তী দুইটি মৌল, এই তিনটি মৌলের মধ্যে কোনটির আয়নীকরণ শক্তি বেশি হবে? তাহলে এক্স এর আগে ধরলাম দুইটি মৌল এম এবং এন সে, তাহলে এটা কত 34, এটা কত 33। ইলেকট্রন বিন্যাস করলে দেখবা এই তিনটা মৌল একই পর্যায়ে আছে। তাহলে ইলেকট্রন বিন্যাস অবশ্যই কিন্তু করতে হবে, হ্যাঁ, তিনটার ইলেকট্রন বিন্যাস তোমরা করবা, কারণ জানি সবাই ইলেকট্রন বিন্যাস পারবা, এই জন্য আমি করে দিচ্ছি না। ইলেকট্রন বিন্যাস করে তোমরা সুন্দর মতো লিখবা। আমরা দেখতে পাই এক্স এবং তার আগের তিনটি মৌল, তার আগের দুইটি সহ এই তিনটি মৌল একই পর্যায়ে অবস্থিত। আর আমরা জানি একই পর্যায়ে অবস্থিত মৌলগুলার বামের মৌলের চেয়ে ডানের মৌলের আয়নীকরণ শক্তি অনেক বেশি হয়। বামের চেয়ে ডানের মৌলের কি হয়? আয়নীকরণ শক্তি অনেক বেশি হয়। আয়নীকরণ শক্তিটা কি দেখো, এটা যদি একটু বলে দেই, এক মোল গ্যাসীয় পরমাণু হতে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তিটার প্রয়োজন হয়। যেমন দেখো, আমরা যদি লিথিয়ামের গ্যাসীয় পরমাণু এক মোল নেই, এখান থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে যদি এক মোল লিথিয়াম ধনাত্মক আয়নে পরিণত করতে এখানে আমাদের শক্তির প্রয়োজন হয়। এই শক্তিটাই হচ্ছে এই লিথিয়ামের, এক মোল গ্যাসীয় লিথিয়ামের আয়নীকরণ শক্তি। তাহলে এই যে লিথিয়াম থেকে বের করার জন্য আমাদের যে শক্তিটা প্রয়োজন হইল, ভালো করে বলছো, এক মোল ইলেকট্রন অপসারণ করতে যে শক্তিটার প্রয়োজন হলো সেটাই কি আয়নীকরণ শক্তি। তাহলে এখানে যখন এটার সাথে নিউক্লিয়াসের আকর্ষণটা কি হবে? বেশি হবে। নিউক্লিয়াসের যত কাছে থাকবে তত কি আকর্ষণ বেশি হবে। তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো, লং ডিস্টেন্স যে রিলেশনশিপগুলা, এগুলাতে কি হয়? একে অপরের প্রতি আকর্ষণ যতটা থাকে, যারা রেগুলার দেখা করে, রেগুলার হচ্ছে ডেটে যায়, তাদের কি আকর্ষণটা তুলনামূলক তাদের চেয়ে বেশি। তাহলে যখনই নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের দূরত্বটা কাছাকাছি হবে, তখন তাদের কি হবে? আকর্ষণটা বেশি হবে। আর আকর্ষণ বেশি হলে তাদেরকে অপসারণ করতেও কি বেশি লাগবে? শক্তি বেশি লাগবে। আর শক্তি বেশি লাগলে তাদের আয়নীকরণ শক্তিটাও কি হবে? বেশি হবে। তাইলে একই পর্যায়ের যে বামের মৌলগুলো থাকে, এই মৌলগুলোর নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বটা বেশি থাকে, ডানের মৌলগুলোর নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বটা কম থাকে, ঠিক আছে? তাহলে যেহেতু এদের ইলেকট্রনের দূরত্ব কম থাকে, যার কারণে এদের ইলেকট্রন অপসারণ করতেও শক্তি বেশি লাগবে, আর শক্তি বেশি লাগলেই তার আয়নীকরণ শক্তি কি হবে? বেশি হবে। আর এর ইলেকট্রন অপসারণ করতে শক্তি কম লাগবে, তাই এর আয়নীকরণ শক্তির মানটাও কি হবে? কম হবে। তাহলে আশা করি ঘ নাম্বারটাও তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে? তো দেখো 11 শেষ, পরের কোশ্চেনে যাই। দেখো কি বলছে, উদ্দীপকে দুইটা চিত্র দেওয়া আছে, পি এবং কিউ, সরি এ এবং বি। এখানে পি যে মৌলটা আছে না, এই মৌলের শেষ কক্ষপথে তোমরা আরেকটা ইলেকট্রন দিয়ে নিবা, হ্যাঁ? তাহলে দেখো তো, এ যে মৌলটা আছে, এই মৌলতে ইলেকট্রন কয়টা আছে? 2টা আছে প্রথম কক্ষপথে, তারপরে 8টা, আর পরেরটাতে আমি একটা দিয়ে নিতে বলছি। তাহলে 2 + 8 + 1 কত হয়? 11। আমরা কি জানি ভাই 11 নম্বর মৌলটা কি? সোডিয়াম। বি যে মৌলটা আছে, বি মৌলর ক্ষেত্রে কি দেখো, 2 + 8 প্লাস লাস্ট কক্ষপথে আছে 7, তাহলে এটা কত? 17। এটা কি মৌল তাহলে? ক্লোরিন। তাহলে দেখো এ এবং বি দুইটা মৌল আমরা পাইলাম, একটা হচ্ছে সোডিয়াম, একটা হচ্ছে ক্লোরিন। তাহলে এখন তোমরা এই সোডিয়ামের 11টা ইলেকট্রন বিন্যাস করে এর গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে পারবা না? অবশ্যই পারবা। ক্লোরিনের 17টা ইলেকট্রন বিন্যাস করে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে পারবা না? অবশ্যই পারবা। তার মানে কি গ নাম্বারটা পারবো। দেখো এক ইলেকট্রন বিন্যাস দিয়ে কত আমাদের কোশ্চেন আছে, দেখছো? প্রত্যেকটা কোশ্চেনে ইলেকট্রন বিন্যাস থাকেই। সো ইলেকট্রন বিন্যাসটা মাস্ট বি ভালো করে শিখতে হবে। ক নাম্বারটা পারবো বা হোমওয়ার্ক। খ নাম্বারটা দেখো, এ ও বি
মৌল দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবীভূত হয় কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এটা আমাদের পঞ্চম অধ্যায়ের পড়া, এটা আমাদের 5th চ্যাপ্টারের পড়া, ঠিক আছে? 5th চ্যাপ্টারের পড়া। যখন পঞ্চম অধ্যায় হবে তখন তোমরা এটা করবা, এটা হোমওয়ার্ক পঞ্চম অধ্যায় করার পরে, বুঝতে পারছো? এটা অধ্যায় করাইলে আমি করে দিতে পারবো, আয়নিক যৌগ গঠন করবে, এরা পানিতে দ্রবীভূত হবে, বাট এখন করালে জিনিসটা মানে কোনো অর্ডার মেনটেন হয় না, বুঝছো? কারণ আমি তোমাদেরকে চতুর্থ অধ্যায় করাচ্ছি, চতুর্থ অধ্যায়েরই কনসেপ্ট করাবো, পঞ্চম অধ্যায়ের কনসেপ্ট করাবো। দেখো তোমাদেরকে গত ক্লাসে আমি বলছিলাম যে আমরা ইলেকট্রন বিন্যাসের যে জিনিসগুলো আছে এগুলা চতুর্থ অধ্যায়ে শিখবো বলে ওই জিনিসগুলো স্কিপ করে আসছিলাম না। এখন ইলেকট্রন বিন্যাস যে করাইছি তোমরা ওই অধ্যায়ে গিয়ে দেখো, তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠনে যেগুলো স্কিপ করছি সেগুলো সব পারবা, ঠিক আছে? ঠিক তেমনই এখানে যেগুলো পঞ্চম অধ্যায়গুলো স্কিপ করতেছি, এটা পঞ্চম অধ্যায় যখন করাবো তখন তোমরা নিজেরা করবা, দেখবা সব পারবা, ঠিক আছে? তো পরের কোশ্চেনে যাই, আসো 13 নম্বর একটা কোশ্চেন দেখো কি বলছে। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তোমাদের আশা করি সবারই জানা আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা হ্যালোজেন মৌল বা 17 নম্বর গ্রুপের মৌল, তাই না? ঠিক আছে, দেখো কি বলছে, ইলেকট্রন বিন্যাস থেকে দেখাও যে উদ্দীপকের মৌলগুলা একযোজী। ইলেকট্রন বিন্যাস থেকে দেখাইতে বলছে উদ্দীপকের মৌলগুলা একযোজী। এখন একযোজী বলতে এটাই বোঝায় এদের যোজনী এক। ধাতব সমূহের অধাতব সমূহের যে যোজনীগুলা এগুলা নির্ণয় আমরা শিখব পঞ্চম অধ্যায়ে। তাইলে কি এটা আমাদের এই অধ্যায়ের পড়া? বলো তো, এই অধ্যায়ে যোজনী নিয়ে কোনো কথা আছে? নাই। তার মানে 13-র যে গ নাম্বারটা এটাও আমরা শিখবো কই? পঞ্চম অধ্যায়ে। ইলেকট্রন বিন্যাস এই অধ্যায়ে শিখছি, চাইলে তোমরা এটা ইলেকট্রন বিন্যাস করতে পারবা। যেমন দেখো, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, ক্লোরিনের 17, এরপরে আছে ব্রোমিন 35, আর আছে হচ্ছে আয়োডিন 53। তোমরা এটা ইলেকট্রন বিন্যাস করে রাখবা, বাট একযোজী না দ্বিযোজী এটা আমরা বুঝবো পঞ্চম অধ্যায়ে। এ কয়টার ইলেকট্রন বিন্যাস তোমরা করে রাখবা। আচ্ছা, এরপরে বলছে উদ্দীপকে উল্লেখিত মৌলগুলো যে গ্রুপে অবস্থিত সেই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে মৌলগুলোর শক্তি ও নিউক্লিয়াসের ব্যাসার্ধ পর্যায়ক্রমে বৃদ্ধি পায়। আচ্ছা, শক্তি স্তর ও নিউক্লিয়াসের ব্যাসার্ধ পর্যায়ক্রমে বৃদ্ধি পায় বলছে, তাই না? দেখো আমরা বলছিলাম কি, একই গ্রুপের যখন উপর থেকে নিচে যায় তখন তার শেষ কক্ষপথে কি হয়? ইলেকট্রন সংখ্যা সমান থাকে, বাট প্রত্যেক পর্যায়ের জন্য একটা করে কক্ষপথ বৃদ্ধি পায়। আর প্রত্যেক পর্যায়ে একটা করে যেহেতু কক্ষপথ বৃদ্ধি পাচ্ছে, তার মানে স্বাভাবিকভাবেই কি নিউক্লিয়াস থেকে তার দূরত্বটা বেড়ে যাচ্ছে। আর দূরত্ব বেড়ে যাচ্ছে মানে কি, আলটিমেটলি পরমাণুটা তো কি এরকম গোলাকার না? তাহলে দূরত্ব যদি বেড়ে যায় তার ব্যাসার্ধটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। আর ব্যাসার্ধ যদি বৃদ্ধি পায় তাহলে তার আকারটাও কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এখানে সেটাই বলছে যে উপর থেকে নিচের দিকে গেলে মৌলগুলোর শক্তি স্তর ও নিউক্লিয়াসের ব্যাসার্ধ পর্যায়ক্রমে বৃদ্ধি পায়। তাহলে যখনই উপর থেকে নিচে যাচ্ছে, প্রথমে যখন 1 নম্বরে ছিলাম তখন একটা ছিল, 2-এ যখন গেছি 2টা, 3-এ যখন গেছি 3টা, 4-এ 4টা, 5-এ 5টা, এভাবে বৃদ্ধি পাইছে, তাই না? তাহলে কি, যতই পর্যায় চেঞ্জ করতেছি মানে উপর থেকে নিচের দিকে যাচ্ছি, পর্যায় বাড়তেছে, কি বাড়তেছে? তার কক্ষপথ বাড়তেছে। আবার কক্ষপথ বাড়লে তার কি নিউক্লিয়াস থেকে দূরত্বটাও বেড়ে যাচ্ছে। যেহেতু নিউক্লিয়াস থেকে দূরত্ব বেড়ে যাচ্ছে মানে কি, ওটাও তো একটা বৃত্তই আমরা ধরতেছি, তাই না? তাহলে বৃত্তর ব্যাসার্ধটাও বাড়তেছে, আর ব্যাসার্ধ বাড়লে তার কি বৃত্তটার আকারও বাড়বে। তার মানে কি আলটিমেটলি নিউক্লিয়াস থেকে তার দূরত্ব বাড়তেছে মানে আকারটাও বাড়তেছে। এই যে দেখো, নিউক্লিয়াস থেকে ব্যাসার্ধ পর্যায়ক্রমে বৃদ্ধি পায়, এই জিনিসটা এখানে আমরা দেখতেছি। আশা করি এই জিনিসটাও তোমরা বুঝতে পারছো। এই চ্যাপ্টারটা খুবই সহজ, খুবই সহজ। এই চ্যাপ্টারে সিকিউ সলভ করতে সময়ই লাগে না আমার এতক্ষণ। আমি জানি না তোমরা হচ্ছে এই ক্লাসগুলো আরো দ্রুত দিলে বুঝতে পারবা কিনা, কমেন্টে জানাবে তো ক্লাসগুলোকে আমি খুব স্লো নেই নাকি খুব ফাস্ট নেই। তোমরা যেটা বলবা সেই অনুযায়ী আমার ক্লাসের স্পিড বাড়াবো। হ্যাঁ, 14 নম্বর আসো। এখানে বলছে a-2, a-1, a+2, মানে a+1, a+2। এখানে a এর বাইরের স্তর 8টি ইলেকট্রন থাকে, a এর বাইরের স্তর 8টি ইলেকট্রন থাকে এবং তৃতীয় পর্যায়ের মৌল, a তৃতীয় পর্যায়ের মৌল। আচ্ছা, যদি a তৃতীয় পর্যায়ের মৌল হয় তাহলে আমরা জানি প্রথম পর্যায়ে থাকে 1টি, দ্বিতীয় পর্যায়ে থাকে 8টি মৌল, ঠিক আছে? এরপরে বলছে তৃতীয় পর্যায়ে। আচ্ছা, তৃতীয় পর্যায়ে আসলাম, এটা তৃতীয় পর্যায়ে আছে। তাহলে আমরা ধরলাম a-2 ইকুয়াল 1, কারণ কি তৃতীয় পর্যায়ের প্রথম মৌল কি a-2 ইকুয়াল 1, এটা ধরলাম। কারণ কি তৃতীয় পর্যায়ের প্রথম মৌল হইলে এই 8-এর পরে তো 1ই হইতে হবে।
তাহলে এখানে এ সমান সমান আমরা কি বলতে পারি 1 + 2 = 3। তাহলে এ সমান সমান কত আসলো 3। যদি এ সমান সমান 3 আসে তাহলে 3 - 2 = কত 1, 3 - 1 = কত 2, 3 তো এ আছেই, তারপরে 3 + 1 = কত 4, 3 + 1 = 5। ঠিক আছে, তাহলে এটা তো 0, এটা তো কিছু নাই, তাহলে 3। এই যে আমরা যে 5টা পাইলাম, তার মানে তৃতীয় পর্যায়ের কি, এরপরে 1 2 3 4 5 এই ধারাবাহিকভাবে 5টা মৌল পাইলাম। বলছে a+2 কোন শ্রেণী এবং কোন পর্যায় ব্যাখ্যা করো। তাহলে a+2, আমরা a+2 বলতে কোনটা বুঝাইছি, এখানে 3 + 2 হবে। a+2 মানে কোনটা, লাস্টেরটা। তাহলে a+2 = বের করতে বলছে, তাহলে এর মান 3 বসাও, তাহলে 2 = 5 হয়। তাহলে আলটিমেটলি কি 2 8 5। এটা যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে কি হবে দেখো, 1s2 2s2 2p6 3s2 3p3। তাহলে শেষ যে ইলেকট্রনটা কোনটাতে গেছে, এস এবং পিতে গেছে। তাহলে এর সর্বশেষ কক্ষপথ কত 3, তাহলে এর পর্যায় কত, পর্যায় হচ্ছে 3। আর গ্রুপ নাম্বার কত হবে দেখো, গ্রুপ নাম্বার যদি বলি 2 + 3 = 2 আর 1 3, এস আর পিতে গেছে তাহলে কি +10 হবে। তাহলে 2 আর 3 5, 5 আর 10 15। তাহলে এর পর্যায় নাম্বার গ্রুপ নাম্বার কত হবে 15। খুবই সহজ, ইলেকট্রন বিন্যাস থেকে এগুলো বের করা যায়। a+1 এবং a+2 এর মধ্যে কোনটির গলনাঙ্ক বেশি হবে এবং কেন বিশ্লেষণ করো। মনে রাখবা, আয়নিক যৌগের গলনাঙ্ক বেশি, সমযোজী যৌগের গলনাঙ্ক কম। কি বললাম, আয়নিক যৌগের গলনাঙ্ক বেশি, সমযোজী যৌগের গলনাঙ্ক কম। আর ধাতব মৌলের গলনাঙ্ক কম, অধাতব মৌলের গলনাঙ্ক বেশি। এখন কথা হচ্ছে যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আমাদের পঞ্চম অধ্যায়ের পড়া, এখানে আমরা এটা পড়বো না। শুধু গ নাম্বারটা এখানের জন্য আছে, জন্য আমরা সৃজনশীলটা নিয়ে আসছি। তার মানে ঘ নাম্বার কোথায় পড়বো, 5th চ্যাপ্টার। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখতেছি যে চতুর্থ চ্যাপ্টার থেকে এককভাবে কোশ্চেন হয় না, পঞ্চমের সাথে রিলেটেড করে কোশ্চেন হয়। এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে। এরপরে আসো, পনেরো নাম্বারটা কি বলছে, মিসেস ববি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষিকা। ঠিক আছে, ববি ম্যাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আমরা মানলাম। ম্যাম কি বলছেন দেখি, ম্যাম শিক্ষার্থীদের নিকট বললেন যে হাইড্রোজেন মৌলটি পর্যায় সারণীর গ্রুপ 1-এ অবস্থিত হলেও এটিকে গ্রুপ 17-তে স্থান দেওয়ার পক্ষেও কিছু যৌক্তিক কারণ ছিল। এখন আমি জানি না প্রাইমারির বাচ্চাদের 1 থেকে 5 পর্যন্ত ম্যাম কেন এদেরকে বলছে যে হাইড্রোজেনটা হচ্ছে 1-এ থাকবে না 17-তে থাকবে। কারণ হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম এগুলা 6-7-এও মনে হয় পড়ানো হয় না, 8-এ থেকে শুরু হয়। তো ম্যাম কেন বলছে জানি না, ম্যাম হয়তো স্টুডেন্টদেরকে অ্যাডভান্স করতেছে আগে থেকেই, যাই হোক সেটা ব্যাপার না। বলছে উদ্দীপকের উল্লেখিত মৌলটির গ্রুপ 1-এ অবস্থান দেওয়ার পক্ষে যুক্তিসহ মতামত দাও। আচ্ছা, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি করি, হাইড্রোজেন 1 তাহলে কত 1s1, এখান থেকে পর্যায় 1, গ্রুপও 1 আসে। এটা হচ্ছে তার 1 নম্বর পর্যায়ে দেওয়ার প্রধান কারণ। দ্বিতীয়ত 2 নম্বর যে কারণ, এ ধাতু সমূহের মতো, না সরি ধাতু সমূহের মতো বলছি, গ্রুপ 1-এ অবস্থান দেওয়ার পিছনে কারণ হচ্ছে এ কি করে, ইলেকট্রন বিন্যাসে গ্রুপ 1 এবং পর্যায় 1-এ থাকে। আবার হাইড্রোজেনের একটা ইলেকট্রন হলেও এ অনেক সময় এই একটা ইলেকট্রনই দান করে। আর আমরা কি জানি ধাতু সমূহ ইলেকট্রন দান করে, আর গ্রুপ 1-এর মৌল সমূহের শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন থাকে, তার মানে গ্রুপ 1-এর মৌলরা কি করে, একটা করে ইলেকট্রনই দান করে, তারপরে এরা একটা করে ইলেকট্রনই দাতা। ঠিক আছে, তাহলে যেহেতু গ্রুপ 1-এর মৌলের মতো সে একটা ইলেকট্রন দান করে এবং তার ইলেকট্রন বিন্যাস করেও আমরা দেখি কি, সে ইলেকট্রন বিন্যাস করেও দেখি সে 1 নম্বর পর্যায়ের 1 নম্বর গ্রুপে অবস্থান করে, যার কারণে আমরা তাকে 1 নম্বর গ্রুপে অবস্থান দেই। এই কথাগুলো এখানে সুন্দর মতো সাজিয়ে লিখবা। তোমাদের বইয়ে হাইড্রোজেনের ব্যতিক্রমটা দেওয়া আছে, তোমরা পড়ে নেবা, তাহলে বুঝবে হাইড্রোজেনের অবস্থান নিয়ে। হাইড্রোজেনকে বলা হয় দুষ্ট মৌল, বুঝছো। এ দুষ্ট মৌল বলতে কি, এ কখনো অধাতুর মতো আচরণ করে, কখনো ধাতুর মতো আচরণ করে, বাট এর কিছু বৈশিষ্ট্যের কারণে একে আমরা ধাতুর মধ্যে দিচ্ছি, কিছু বৈশিষ্ট্য ধাতুর সঙ্গে মিলে, এবং এর ইলেকট্রন বিন্যাস থেকেও আমরা দেখতে পাই এই 1 নম্বর পর্যায়ে 1 নম্বর গ্রুপে থাকে, যার কারণে একে এখানে দিচ্ছি। ম্যাডাম আবার এর পরেই বলছে কি, যে উদ্দীপকের উল্লেখিত মৌলটির গ্রুপ 17-তে স্থান দেওয়ার পক্ষে যুক্তিসহ
মানে যৌক্তিক কারণ সহ বিশ্লেষণ করো বা যৌক্তিক কারণ সমূহ বিশ্লেষণ করো। দেখো এখানে দেখলাম হাইড্রোজেন একটা দান করে, আবার হাইড্রোজেন এতটাই দানবীর যে দানও করে, আবার কখনো প্রয়োজন হইলে সে আবার গ্রহণও করবে, প্রয়োজন হইলে সে গ্রহণও করে। তাহলে তার প্রথম কক্ষপথ যেহেতু একটাই, তাহলে একটা যদি থাকে আরেকটা যদি গ্রহণ করে তাহলে তার কয়টা গ্রহণ করা লাগতেছে? একটা। আমরা জানি কি 17 নম্বর গ্রুপের মৌলসমূহ কি করে? একটা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে 17 নম্বর গ্রুপের মৌলসমূহ যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, ভালো করে বোঝো, 17 নম্বর গ্রুপের মৌলসমূহ যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, তাহলে এও কি একটা ইলেকট্রন গ্রহণ করে এদের মতো বৈশিষ্ট্য দেখাচ্ছে না? দেখাচ্ছে কিন্তু। প্লাস ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এখানে আমরা দেখি ফ্লোরিন এবং ক্লোরিন গ্যাস। ফ্লোরিন এবং ক্লোরিন কি? গ্যাস। আমরা জানি হাইড্রোজেনও একটা কি? গ্যাস। তার মানে কি এদের সঙ্গে এদের বৈশিষ্ট্যটা মিলতেছে। এরা অধাতব ধর্ম প্রকাশ করে ইলেকট্রন গ্রহণ করে, হাইড্রোজেনটাও একটা ইলেকট্রন গ্রহণ করে কি ধর্ম প্রকাশ করতেছে? অধাতব ধর্ম প্রকাশ করতেছে। তাহলে এগুলা থেকে আমরা বলতেই পারি না যে একে 17 নম্বর গ্রুপে আমরা রাখতে পারি। তো এই কথাগুলোই সুন্দর মতো লিখে দিলে এটার অ্যান্সার করতে পারবা। বুঝতে পারছো? এই কথাগুলাই এখানে সুন্দর মতো লিখবা। এরপরে আসো পরের কোশ্চেনে। যারা এই কথাগুলো সাজিয়ে লিখবা কিভাবে বুঝতেছো না, তারা হচ্ছে তোমাদের বইয়ের যে ইলেকট্রন বিন্যাস এগুলো দেওয়া আছে, দেন হ্যাঁ ইলেকট্রন বিন্যাসের পরে দেখবা যে ব্যতিক্রম হচ্ছে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম লেখা আছে, সেখানে হাইড্রোজেনের অবস্থান নিয়ে কথা বলা আছে, সেখানে দেখবা তাহলেই বুঝতে পারবা। হিলিয়ামের অবস্থান এগুলো নিয়ে কথা বলা আছে। এরপরে দেখো উদ্দীপকের মৌল তিনটির আকারের ক্রম ব্যাখ্যা করো। তিনটা মৌল দেওয়া আছে, এদের আকারের ক্রম। আকারের ক্রম মানে কোনটার আকার বড় কোনটার আকার ছোট এটা বলছে। তোমরা ইলেকট্রন বিন্যাস করবা, করে গ্রুপ ও পর্যায় নির্ণয় করবা, করে এদের আকারের ক্রম লিখবা। আমি এটা আর করাবো না, এটা অনেক করাইছি হোমওয়ার্ক। ঘ নাম্বারের ক্ষেত্রে দেখো উদ্দীপকের মৌল তিনটি ক্রিয়াশীলতা ব্যাখ্যা করো। এই যে ক্রিয়াশীলতা এগুলা তোমাদের পরীক্ষাতে এখন আর আসে না, এর লাগবে না, বুঝছো? এটা লাগবে না, এগুলো আসে না, ক্রিয়াশীলতা এগুলো আসে না তোমাদের পরীক্ষাতে। এর পরেরটাতে আসো। ওইটা এর আগের কোশ্চেনটা যেটা বললাম, হ্যাঁ তোমরা অনেকে মনে করতে পারো যে ভাইয়া হয়তো বা পারে না এই জন্য তো করেনি, এরকম ভাবার কোনো কারণ নাই। যদি তোমাদের এরকম মনে হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি এটা করাবো। আমি চাচ্ছি ভাই তোমাদেরকে যা পড়াবো টু দ্য পয়েন্টে পড়াবো, যা পড়াবো এখান থেকে শতভাগ আসবে, এক্সট্রা কিচ্ছু পড়াবো না। যে জিনিসটা আসে না সেই জিনিসটা আমি পড়াবো না, বুঝতে পারছো? আশা করি যা পড়াচ্ছে এর বাইরে থেকে একটাও আনকমন আসবে না, এর বাইরে থেকে একটাও আনকমন আসবে না, সব পড়ার মধ্যে থেকে আসবে, 100% গ্যারান্টি। এরপরে দেখো 17 নাম্বার মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। ইলেকট্রন বিন্যাস দেখলাম, বলছে পর্যায় সারণীতে এক্স ওয়াই ও জেড তিনটির অবস্থান, মানে ইলেকট্রন বিন্যাস হোমওয়ার্ক। এরপরে বলছে ঘ নাম্বারটা উল্লিখিত মৌলগুলো অবস্থান্তর হওয়ার যৌক্তিকতা তোমার নিচের ভাষায় লেখো। অবস্থান্তর হওয়ার আমাদের বইয়ে যেটা আছে সেটা যদি বলি, অবস্থান্তর হতে হলে শেষ ইলেকট্রন অবশ্যই ডি অরবিটালে প্রবেশ করতে হবে। অবস্থান্তর হতে গেলে সর্বশেষ ইলেকট্রন অবশ্যই ডি অরবিটালে প্রবেশ হতে বা প্রবেশ করতে হবে, এবং এদের গ্রুপ নাম্বার 3 থেকে 12-র মধ্যে থাকতে হবে। গ্রুপ নাম্বার 3 থেকে 12-র মধ্যে থাকতে হবে। তাইলেই মাত্র এই দুইটা শর্ত মানলে অবস্থান্তর মৌল। এই দুইটা শর্ত যারা মানবে তারা কি অবস্থান্তর মৌল। এখানে যে দুইটা শর্ত বললাম তোমরা এই মৌলগুলোর ক্ষেত্রে দেখবা 4s, আমরা কি জানি ইলেকট্রন সর্বপ্রথমে 4s এ যায়, 4s এর পরে কোনটাতে আসে? 3d তে আসে। এখানে দেখো সবগুলোর মৌল শেষ ইলেকট্রন 3d তে আসছে, মানলাম 3d তে আসছে। এরপরে সবগুলোর যদি গ্রুপ নাম্বার দেখি, তোমরা এখানে দেখো ds বাট
3D আগে না 4s আগে? অবশ্যই 3D আগে। তার মানে 3D আগে আমরা লিখছি, 4s পরে এখানে লিখছি। বাট আমি তোমাদেরকে বলছিলাম কি এস আর ডিতে গেলে, তাই না, ইলেকট্রনটা আগে প্রথমে কোনটাতে যায়, এসে যায়, তারপরে কোনটাতে যায়, ডিতে যায়। যদিও 3D আগে লিখছে বাট ইলেকট্রন আগে 4s এ গেছে, তারপরে 3Dতে আসছে। তার মানে এস এর পরে যেহেতু ডিতে গেছে, তার মানে এখানের যোগফলটা s প্লাস ডি হবে। কখনোই এখানে শুধু এস করবা না, বুঝতে পারছো? ইলেকট্রন আগে এসে গেছে, তারপরে ডিতে গেছে, আগে ডিতে যাওয়ার পরে এসে যায়নি, আগে এসে গেছে তারপরে ডিতে গেছে। তার মানে কি এস ডি দুইটা হয়েছে। তার মানে এখানে এস এবং ডির যোগফলটাই হবে। তাহলে এখানে দেখো এক্স এর ক্ষেত্রে হবে হচ্ছে 3, ওয়াই এর ক্ষেত্রে হবে হচ্ছে 8 এবং জেড এর ক্ষেত্রে হবে 11। তাহলে দেখো এই সব কয়টা মৌলের শেষ ইলেকট্রন ডি অরবিটালে গেছে এবং এদের পর্যায় গ্রুপ সংখ্যা 3 থেকে 12-এর মধ্যে আছে। তার মানে আমরা বলতেই পারি কি মৌলগুলা অবস্থান্তর। এছাড়াও কি অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে, এগুলা তো তাদের বৈশিষ্ট্য। বাট কেন আমরা এগুলাকে বলবো অবস্থান্তর মৌল, এইখান থেকে এই দুইটা শর্ত লিখে বলে দিবা, তাইলেই হয়ে যাবে। পরেরটাতে আসো। বলছে কি পর্যায় সারণীর একটি অংশবিশেষ নিচে দেওয়া হলো। সারণীতে ব্যবহৃত এ বি সি ডি এক্স ও ওয়াই মৌলের রাসায়নিক প্রতীক নয়, কিন্তু এরা ভিন্ন ভিন্ন মৌলকে নির্দেশ করে। ঠিক আছে, ভিন্ন ভিন্ন মৌলকে নির্দেশ করলো, মানলাম। এ মৌলটির অধিক তড়িৎ-ঋণাত্মক। একটু আগে তোমাদেরকে দেখালাম 17 নম্বর গ্রুপে থাকে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, পারমাণবিক সংখ্যা সবাই দেখাইছে। তার মানে এখানে কি 17 নম্বর গ্রুপ বা হ্যালোজেন গ্রুপ বলা আছে। আর তার আগে কি বলা আছে 16 নম্বর গ্রুপ, অক্সিজেন আছে, সিলিকন, অক্সিজেন আছে, সালফার আছে। ঠিক আছে, তো বলছে যে এক্স ও এ মৌলের ধাতব ও অধাতব বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। গ নাম্বার এক্স ও এ মৌলের। তাহলে এক্স মৌলটা কি? এক্স মৌলটা বললাম কি অক্সিজেন, আর এটা হচ্ছে ফ্লোরিন। এই অক্সিজেন আর ফ্লোরিনের ধাতব অধাতব বৈশিষ্ট্য একটু আগেই একটা কোশ্চেনে বলছি, সো এটা বলার দরকার নেই। এটা তো আমি মনে হচ্ছে যে একটু আগেই বললাম রে, এই কোশ্চেনটা রিপিট হয়েছে, এই কোশ্চেনটা রিপিট হয়েছে নাকি? আচ্ছা, রিপিট হইলে হয়েছে, এটা আমি বলছি আগে, তোমরা এটা দেখছো। এ ও বি মৌলের দুইটি আকার কি হবে? না, এটা আগে বলছি, এটা আগে বলছি, এই কোশ্চেনটা রিপিট হয়েছে, ওই কোশ্চেনটা রিপিট হয়েছে, ওটা আগে করাইছি। দেখো 19 নাম্বারটা, নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে মৌল দেওয়া আছে কি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, মানে সবগুলো 3 নাম্বার পর্যায়ের মৌল দেওয়া আছে। ঠিক আছে, বলা আছে কি উদ্দীপকের ছকের তৃতীয় এবং অষ্টম মৌলের ইলেকট্রন বিন্যাস দেখিয়ে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। তাহলে গ নাম্বারে বলছে তৃতীয় এবং পঞ্চম, তৃতীয় না পঞ্চম না অষ্টম, অষ্টম। তৃতীয় মৌলটা কি 1 2 3 অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম। আর অষ্টম মৌলটা কি সর্বলাস্ট আর্গন। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত 13, আর্গনের কত 18। তাহলে এই 13 আর 18 দিয়ে ইলেকট্রন বিন্যাস করবা, বাকিটা হোমওয়ার্ক। উদ্দীপকের মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ বাম থেকে ডানে গেলে কমে যায় কেন বিশ্লেষণ করো। সেম কথা, একই পর্যায়ের মৌল, তার মানে কি তাদের শেষ কক্ষপথ সংখ্যা একই, বাট প্রত্যেকটা যখন বাম থেকে ডানে যাচ্ছি একটা করে যখনই পার হচ্ছে তখন তার শেষ কক্ষপথে কি হচ্ছে ইলেকট্রন বাড়তেছে, বাম থেকে ডানে যত যাচ্ছে শেষ কক্ষপথে ইলেকট্রন বাড়তেছে। আর ইলেকট্রন বাড়ার কারণে নিউক্লিয়াসের সাথে তাদের আকর্ষণটা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। আর নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বৃদ্ধি পেলে তারা কি নিউক্লিয়াসের কাছাকাছি আসবে, যার কারণে কি হবে আকারটা ছোট হয়ে আসবে। তার মানে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকারটা হ্রাস পাবে। এই প্রশ্নটার উত্তর আর আমি কতই দিব, এই কোশ্চেন অনেক উত্তর দিলাম, আলটিমেটলি অনেক উত্তর দিছি এটার। দেখো এখানে বলছে কি উদ্দীপকের সি ও ই দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবীভূত হয় কেন ব্যাখ্যা করো। এখন পানিতে দ্রবীভূত হয় কেন, এটা এই অধ্যায়ের পড়া না, এটা পঞ্চম অধ্যায়ের পড়া। তার মানে গ নাম্বারটা 5th চ্যাপ্টার। ক নাম্বারটা বলছে কি ভৌত ধর্মের ভিন্নতার এবিসি, এটাও পঞ্চম চ্যাপ্টার, 5th চ্যাপ্টার। তার মানে এই 20 নাম্বার কোশ্চেন, 20 নাম্বার লিখে রাখো, 20 নাম্বার তোমরা এখানে তুলবাই না, 20 নাম্বারটা পুরোটাই 5th চ্যাপ্টার, 5th চ্যাপ্টার। এটা এখানে না, অযথা এখানে পড়ে লাভ নেই, ফ্লো নষ্ট করা যাবে না।
5th চ্যাপ্টারের পড়া এগুলো। এরপরে আসো 21 নম্বর, নিচের ছকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ম্যাগনেসিয়াম অক্সাইড ক্ষারধর্মী, ম্যাগনেসিয়াম অক্সাইড ক্ষারধর্মী ব্যাখ্যা করো। আচ্ছা, ম্যাগনেসিয়াম অক্সাইড যে ক্ষারধর্মী এটা আমরা ব্যাখ্যা করব কিভাবে। দেখো, কোনো একটা ধাতু যদি অক্সাইডের সাথে যুক্ত হয় সেটা কি করে, ওই ধাতুটা অক্সাইডের সাথে যুক্ত হয়ে ক্ষার ধর্ম প্রদর্শন করে। মানে সোজা কথা মনে রাখবা, ধাতুর সঙ্গে অক্সাইড যুক্ত হলে পুরাটাই ক্ষার ধর্ম প্রদর্শন করে। তাহলে আমরা কি জানি, ম্যাগনেসিয়াম একটা কি মৃৎ ক্ষার ধাতু। ভাই মৃৎ ক্ষার ধাতু হোক আর যে ক্ষার ধাতুই হোক, ক্ষার তো, তাহলে ক্ষার ধাতু, এই ক্ষার ধাতুর সাথে যখনই অক্সিজেন যুক্ত হবে হয়ে যে অক্সাইডটা তৈরি করবে এ পুরাটাই ক্ষার ধাতুর মতো আচরণ করবে। বুঝতে পারছো? ক্ষার ধাতুর মতো আচরণ করবে। অক্সাইডটা যদিও অম্লীয়, বাট এখানে অক্সাইডের চেয়ে ম্যাগনেসিয়ামটা বেশি তীব্র ক্ষারীয়। আর তীব্র ক্ষারীয় হলে ওই সামান্য অম্লীয় এসে এখানে কোনো কাজ করতে পারে না, যার কারণে কি অক্সাইডটা ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়, ম্যাগনেসিয়াম তীব্র ক্ষারীয় হয়, এরা ক্ষার ধর্ম ব্যাখ্যা করে। এই জিনিসটা সুন্দর মতো তোমরা একটু সাজিয়ে লিখবা, যে কথাগুলো বললাম এই কথাগুলো পুনরায় শুনে সাজিয়ে লিখবা, তাহলে হবে। এখন বলছে কি, হ্যালোজেন গ্রুপের সক্রিয়তার ক্রম H2O এর সাথে বিক্রিয়া করে ব্যাখ্যা করো। দেখো, হ্যালোজেন গ্রুপের সক্রিয়তার ক্রম, ঘ নাম্বারটা, এটা বোঝার বিষয় আছে। হ্যালোজেন গ্রুপ কি কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখানে ফ্লোরিন সলিড, ক্লোরিন সলিড, তারপরে হচ্ছে ব্রোমিন সলিড, আয়োডিন সলিড। এই ফ্লোরিনকে যদি আমরা পানির সাথে বিক্রিয়া ঘটাই তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড প্লাস এরা হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। ঠিক আছে, হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাকোয়াস। এখানে হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাকোয়াস প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। বাট এই ব্রোমিন এবং হাইড্রোজেন এরা হচ্ছে কক্ষ তাপমাত্রায় পানির সাথে বিক্রিয়া করে না, কক্ষ তাপমাত্রায় পানির সাথে বিক্রিয়া করে না। আর এই ফ্লোরিনটা ক্লোরিনের চেয়েও দ্রুত পানির সাথে বিক্রিয়া করে। তার মানে আমরা কি দেখতেছি, গ্রুপের থেকে উপর থেকে যতই নিচে আসতেছি ততই কি সক্রিয়তা মানে তীব্রতা কমে যাচ্ছে না। আর তীব্রতা কেন কমে যায়? তাদের সক্রিয়তা কম হলে কি হয়, তীব্রতা কমে যায়। তার মানে এখানে সবচেয়ে দ্রুত করলো কে? ফ্লোরিন, তারপরে কে? ক্লোরিন। এখানে ব্রোমিনটা তরল, ব্রোমিনটা তরল আর আয়োডিনটা কঠিন। তাহলে আমরা যদি তাপমাত্রা চেঞ্জও করি, তরলের সাথে তরল দ্রুত মিশবে না কঠিনের সাথে তরল দ্রুত মিশবে? অবশ্যই তরলের সাথেই তরল দ্রুত মিশবে। যেহেতু তরলের সাথে তরল দ্রুত মিশবে, তার মানে এখানে আয়োডিনের আগে কে থাকবে? ব্রোমিন থাকবে। তাহলে এখানে থাকবে ব্রোমিন আর এখানে থাকবে আয়োডিন। এটাই হচ্ছে এদের সক্রিয়তার ক্রম। তোমাদের বইয়ে আরেকভাবে ব্যাখ্যা বলা আছে, তোমরা চাইলে বইয়ের ওটাও অ্যান্সার করতে পারো, বাট আমার কাছে এটাই সহজ মনে হয়েছে, এজন্য এটাই দিলাম। ঠিক আছে, তো এটা শেষ। এরপর আসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা কি বলছে? 22 নাম্বার দেওয়া আছে, চারটা পর্যায় গ্রুপ, 1 নম্বর গ্রুপ, 2 নম্বর, 17 নম্বর, 18 নম্বর গ্রুপ। বলা আছে এক্স ও ওয়াই দ্বারা গঠিত যৌগ কি পানিতে দ্রবীভূত হয়? গ নাম্বারটা 5th চ্যাপ্টার। খ নাম্বার বলছে এক্স ও ওয়াই মৌল দুটির মধ্যে কোনটির আকার বড়? এক্স যে মৌলটা কয় নাম্বার পর্যায়ে গ্রুপে আছে? 1 নম্বর গ্রুপের। কয় নম্বর পর্যায়ে আছে? 3 নম্বর পর্যায়ে আছে। 1 নম্বর গ্রুপের 3 নম্বর পর্যায়ে থাকে সোডিয়াম। প্র্যাকটিস করতে করতে তোমাদের হবে। আর ওয়াইটা হচ্ছে কি 17 নম্বর গ্রুপে আছে, 3 নম্বর পর্যায়ে আছে। তাহলে ওয়াইটা কি? ক্লোরিন। তাহলে যেহেতু একই পর্যায়ে আছে এবং সোডিয়াম বামে এবং ক্লোরিন ডানে আছে, তাহলে সোডিয়ামের আকার বড় হবে, ক্লোরিনের আকার ছোট হবে। কেন হবে? কারণ শেষ কক্ষপথ সংখ্যা একই, ইলেকট্রনের কম বেশি, যে ব্যাখ্যাগুলো বলছে সেগুলো বলবা। তাহলে কোনটার আকার বড় হবে? সোডিয়ামের আকার বড় হবে, ক্লোরিনের আকার ছোট হবে। আগে এগুলা পড়াইছি, এগুলা তোমাদের আশা করি ক্লিয়ার। তেইশ নম্বরটা দেখো কি বলছে। মৌল দেওয়া আছে এ বি ইডি, পর্যায় সংখ্যা দেওয়া আছে, শ্রেণী দেওয়া আছে। আচ্ছা ভালো, আমরা আগে পর্যায় আর শ্রেণীতে বসাই। শ্রেণী, তাহলে পর্যায় কি কি বলা আছে? 2 আর 3, দুইটা পর্যায় দেওয়া আছে, তাই না? 2 নম্বর পর্যায় আর 3 নম্বর পর্যায় আছে। আর শ্রেণী কি কি আছে?
শ্রেণী আছে হচ্ছে 2, 13, 14। দেখো 2, 13 আর 14। এখানে যে 2 নাম্বার পর্যায়টা, প্রথমে দেখি 2 নাম্বার পর্যায়ে, আচ্ছা ওইভাবে দেখি না, এ মৌলটার ক্ষেত্রে দেখি পর্যায় 3 এর শ্রেণী 2 আছে, তাহলে পর্যায় 3 এর শ্রেণী 2 এখানে কি আছে এ। বির ক্ষেত্রে কি দেখো পর্যায় 3 এর শ্রেণী 13 আছে, তাহলে বির ক্ষেত্রে পর্যায় 3 এর শ্রেণী 13 আছে। ইর ক্ষেত্রে পর্যায় 2 এর শ্রেণী 14 আছে, পর্যায় 2 এর শ্রেণী 14 কি আছে ই। আর ডি কি আছে পর্যায় 3 এর শ্রেণী 14, তাহলে এখানে আছে কি ডি, এখানে কি আছে ডি। বলছে উদ্দীপকের মৌলগুলোকে পারমাণবিক আকারের ক্রম অনুসারে সাজাও এবং ব্যাখ্যা করো। পারমাণবিক আকারের ক্রম অনুসারে আমরা সাজাইছি, মানে পর্যায় সারণীতে অবস্থান নিছি, এখন ক্রম অনুসারে সাজাও। সবচেয়ে ছোট কোনটা হবে, উপরের পর্যায়ে যেটা থাকবে সেটা সবচেয়ে ছোট, তারপরে কি হবে একই পর্যায়ে থাকলে বামেরটা বড় হবে ডানেরটা ছোট হবে। সবচেয়ে ডানে কি আছে ডি, তারপরে কি আছে বি, তারপরে কি আছে এ, তার মানে এ সবচেয়ে বড়, তারপরে বি ছোট, তারপরে ই ছোট, তারপরে ডি ছোট, তারপরে ই ছোট, মানে এ বি ডি ই। ঠিক আছে, কেন এরকম হইলো, কারণ আমরা জানি কি একই পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে বামেরগুলোর আকার বড় হয়, ডানেরগুলোর আকার ছোট হয়। আর যখনই একই পর্যায়ে না থেকে উপরের পর্যায়ে থাকবে তখন কি হয়, উপরের পর্যায়ের আকার ছোট হয়, নিচের পর্যায়ের আকার বড় হয়। কেন হয়, কারণ নিচের পর্যায়ে কক্ষপথ আকার বেড়ে যায়, আর উপরের পর্যায়ের কক্ষপথ আকার মানে কক্ষপথটা কম থাকে, নিচের পর্যায়ে কক্ষপথ বেশি থাকে। এই জিনিসগুলো আমি অনেকবার বলছি, বারবার রিপিট করতে চাচ্ছি না, কারণ রিপিট করলে তোমাদের বোরিং লাগবে। এই জিনিসগুলো তোমরা আশা করি এখন সবাই পারবা। ঠিক আছে, এর পরেরটাতে আসো। দেখো কি বলছে, রসায়ন পরীক্ষাগারে শিক্ষক ছাত্রদের 4টি ভাগে ভাগ করলেন এবং 4টি কার্বনেট লবণ, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট এবং পানি, গুড, লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিড, কাঁচ টিউব, কর্ক, বাঁকানো নল, বিকার, কাঠি ও ম্যাচ সরবরাহ করলেন। বলছে উদ্দীপকের ও উদ্দীপকের উপকরণগুলোর সংযোগ চিহ্ন বর্ণনা কর। দেখো এখানে সংযোগ চিহ্ন বলতে আমাদেরকে লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো কিছুই লাগবে না, কাঁচ টিউব, কর্ক, আর কি দিছে বিকার দিছে, বাঁকানো নল দিছে, এ কয়েকটা জিনিস দাগালেই হবে। তাহলে দেখো চিত্রটা যদি দাগাই তাহলে এটা হচ্ছে আমাদের বিকার, বিকার বলছি কাঁচ টিউব, কাঁচ টিউবের মাথায় এরকম করে কি লাগানো থাকে, কর্ক লাগানো থাকবে, কর্কটা লাগাইলাম, ঠিক আছে। এরপরে এর মধ্যে দিয়ে কি পাস করবে, এর মধ্যে দিয়ে পাস করবে বাঁকানো নল, গেল। আর এখানে আমাদের কি থাকলো, বিকার থাকলো। এর মধ্যে কি থাকবে, আমাদের নমুনা দ্রবণটা থাকবে, নমুনা দ্রবণটা কি সোডিয়াম, এগুলা থাকবে, বুঝছো, সোডিয়াম কার্বনেট অথবা ওই 4টার যে কোনো একটা লবণ থাকবে। এর মধ্যে কি থাকবে, এর মধ্যে থাকলো HCl, এটা কি বাঁকানো নল, এটা কি কর্ক, এই তো এগুলাই, এই চিত্রটাই তোমরা দাগাই দিবা গ নম্বরে, বাস ফুল মার্কস। এরপরে বলছে উদ্দীপকের ও গ নং চিত্রের বর্ণনায় কোনো গ্যাস উৎপন্ন হবে কি, যদি হ্যাঁ হয় তাহলে জ্বলন্ত কাঠি ও চুনের পানি পরিবর্তনের কারণ ও সংঘটিত বিক্রিয়া সমীকরণ সহ বিশ্লেষণ করো। দেখো এটা মুছে দেয়, হ্যাঁ এই চিত্রটাই তোমাদের গ নম্বরের, এই চিত্র দিলে যথেষ্ট। ঘ নম্বরটা কি বলছে, উদ্দীপকের ও গ নং চিত্রের বর্ণনায় কোনো গ্যাস উৎপন্ন হবে কি, অবশ্যই গ্যাস উৎপন্ন হবে। কিরকম ভাবে, দেখো যে কোনো একটা লবণ নিলাম, সোডিয়াম কার্বনেট নিলাম প্লাস HCl নিলাম, তাহলে এটা বিক্রিয়া করে কি হবে, এটা একটা ক্ষার, এটা একটা অ্যাসিড, অ্যাসিড ক্ষার কি বিক্রিয়া সম্পন্ন করে, প্রশমন বিক্রিয়া, সপ্তম অধ্যায়ে শিখবো। কি তৈরি করবে, সোডিয়াম ক্লোরাইড লবণ, H2O পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করবে। ঠিক আছে, তাহলে সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করলো, পানি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করলো। ঠিক আছে, এটা তৈরি করলো। এখন বলছে জ্বলন্ত কাঠি ও চুনের পানি পরিবর্তনের কারণ, মানে জ্বলন্ত কাঠিটা নিভে গেছে সেটা বুঝাইছে। আমরা কি জানি, অক্সিজেন আগুন জ্বালাইতে সাহায্য করে, অক্সিজেন কি করতে সাহায্য করে, আগুন জ্বালাইতে সাহায্য করে।
আর কার্বন ডাইঅক্সাইড আগুন নিভাইতে সাহায্য করে। তাহলে এখানে যেহেতু কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা তৈরি হয়েছে, তাহলে আমরা এখানে যে বাঁকানো নলটা দিছিলাম, এই নলের মাথায় যে গ্যাসটা আসবে এর মধ্যে HCl দিলে সেই গ্যাসের সামনে যদি আমরা এরকম জ্বালানো একটা দিয়েশালাই জ্বালাই, ঠিক আছে, তাহলে এখানে ধরো যে আগুন জ্বলতেছে, এটা যদি আমরা এটার সামনে ধরি তাহলে এদিক দিয়ে কী আসবে? কার্বন ডাইঅক্সাইড আসবে। আর কার্বন ডাইঅক্সাইড কী করে? আগুন নিভায়। তাহলে এই দেশালাইটা কী হবে? এই দেশালাইটা নিভে যাবে, ঠিক আছে। তাহলে এটা নিভার কারণ দেখলাম। আর চুনের পানি পরিবর্তনের কারণ ও সংগঠিত বিক্রিয়া সমীকরণ সহ উল্লেখ করা। আচ্ছা, চুনের পানি, আমরা চুন কি জানি? ক্যালসিয়াম কার্বনেট চুন না? ক্যালসিয়াম কার্বনেটটা CO3। ক্যালসিয়াম কার্বনেটটা কি? এটা হচ্ছে চুন। এই চুনের মধ্যে যখন পানি থাকবে তাহলে বিক্রিয়াটা দেখো, চুনের পানি পরিবর্তনের কারণটা দেখায়। এখানে যে বিক্রিয়াটা হবে, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে কি পানি দেওয়া আছে, আর এই পানির মধ্যে যখন আমরা কার্বন ডাইঅক্সাইড দিব, বিক্রিয়াটা আমি নিচে দেখাচ্ছি, হ্যাঁ। যখন কার্বন ডাইঅক্সাইড দেবো তখন বিক্রিয়াটা কি হবে দেখো, ক্যালসিয়াম হাইড্রোকার্বনেট তৈরি করবে, ঠিক আছে। ক্যালসিয়াম হাইড্রোকার্বনেট তৈরি করার ফলে এটা তলানি জমবে। ক্যালসিয়াম হাইড্রোকার্বনেট আকারে তলানি জমবে, আর এই পানিটা তখন স্বচ্ছ পানিতে পরিণত হবে। তোমরা এই বিক্রিয়াটা দিবা, ঠিক আছে, এই বিক্রিয়াটা দিবা ডিরেক্ট এটা থেকে, এই বিক্রিয়াটা লিখে দিবা। তাহলে আমি বিক্রিয়াটা যদি উপরে লিখে দিই একটু, ক্যালসিয়াম কার্বনেট প্লাস এটা পানি, তাহলে কি এটা ক্যালসিয়াম কার্বনেট জলীয় দ্রবণ, এর মধ্যে যদি গ্যাসটা চালনা করি তাহলে কি হবে? ক্যালসিয়াম হাইড্রোকার্বনেট তৈরি করবে। ক্যালসিয়াম হাইড্রোকার্বনেট তৈরি করবে, যার কারণে কি হবে? এটা অধক্ষেপ পড়বে, ওই তলানি বা অধক্ষেপ একই কথা, অধক্ষেপ পড়বে, আর এই পানিটা তখন স্বচ্ছ হয়ে যাবে। এটা আমাদের সপ্তম অধ্যায়েও এই পড়াটা আছে, বাট এখানে এটার সঙ্গে চিত্রের সঙ্গে রিলেটেড তো, যার কারণে পড়ে দিলাম। সপ্তম অধ্যায়ে বিক্রিয়াগুলো শিখবা, চাপ নেওয়ার কোনো কারণ নেই। এরপরে আসো, নিচের পর্যায় সারণীর অংশটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। কি বলা আছে? 18 নম্বর গ্রুপ বলা আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। সাবাস। এর আগে একটা পর্যায় দেওয়া আছে সালফার, তারপরে এক্স তে একটা হ্যালোজেন মৌল বোঝানো আছে, বুঝছো? এক্স তে হ্যালোজেন মৌল বোঝানো আছে, এক্স কোনো প্রতীক নয়। বলছে প্রদত্ত খণ্ডিত পর্যায় সারণী থেকে মৌলটিকে শনাক্ত করো, তার মানে এক্স কে শনাক্ত করতে বলছে, এবং এক্স ও আর এর মধ্যকার রাসায়নিক ধর্মের পার্থক্য ব্যাখ্যা করো। তাহলে রাসায়নিক ধর্মের যে পার্থক্য, এটা পঞ্চম অধ্যায়ের পড়া, বাট মৌলটা শনাক্ত করা এই অধ্যায়ের পড়া। তাহলে এক্স এর আগে আছে এস, আর পরে আছে আর্গন। যেহেতু একই পর্যায়ের, তার মানে এটা 18, আর আমি বলছিলাম একই পর্যায়ে যদি কোনো এরকম ডট ডট দিয়ে না থাকে তাহলে সেটা ক্রমিক আকারে থাকে, তাহলে এটা হবে 17, এটা হবে 16। তাহলে সালফার এবং, তাও যদি না বোঝো, সালফার এবং আর্গন। সালফারের পরে কি ভাই? সালফারটা হচ্ছে ক্লোরিন, সালফারটা হচ্ছে 16, আর্গন 18, মাঝখানে যে এক্সট্রা আছে এটা কি অবশ্যই 17 হবে। আর আমরা 17 নম্বর কি জানি? ক্লোরিন জানি। এখন কথা হচ্ছে যে রাসায়নিক ধর্মের পার্থক্য ব্যাখ্যা করো। রাসায়নিক ধর্মের পার্থক্য, এটা আমাদের পঞ্চম অধ্যায়ের পড়া, ঠিক আছে। তাহলে এটা পঞ্চম অধ্যায়ে পড়ব। বলছে উদ্দীপকে প্রদত্ত পর্যায়ের প্রথম মৌলটি কি অবস্থান্তর মৌল? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। এখানে ভাই তোমরা বলো তো পর্যায় কয়টা দেওয়া আছে? একটাই পর্যায় দেওয়া আছে না? বাদ বাকিগুলো কি? এটা গ্রুপ দেওয়া আছে, আর পর্যায় একটা দেওয়া আছে। বলছে পর্যায়ের প্রথম মৌলটি কি অবস্থান্তর মৌল, মানে প্রথম মৌল সালফার। সালফারটা কি অবস্থান্তর মৌল? আচ্ছা দেখি, সালফারের ইলেকট্রন বিন্যাস করি আমরা। সালফার 16, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p4। আমরা এর আগে একবার পড়লাম, সেখানে অবস্থান্তর হওয়ার জন্য দুইটা শর্ত দিয়েছিলাম। একটা কি? 1 নম্বর শর্ত হচ্ছে ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করতে হবে, তাই না? 1 নম্বর শর্তটা কি? ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করতে হবে এবং তাদের গ্রুপ নাম্বার 3 থেকে 12-র মধ্যে থাকতে হবে, তাইলে তারা কি হবে? অবস্থান্তর মৌল। এখন কথা হচ্ছে এদের সর্বশেষ ইলেকট্রনটা কি ডি অরবিটালে গেছে না পিতে গেছে? কোনটাতে গেছে? পিতে গেছে। যেহেতু পিতে গেছে, তার মানে এরা একটা শর্ত মানলো না। তারপরে দেখে আরেকটা মানে কিনা। আরেকটা কি? যে
3 থেকে 12-এর মধ্যে এদের গ্রুপ নাম্বার থাকতে হবে। এটা কি নাম্বার? গ্রুপ নাম্বার 3 থেকে 12-এর মধ্যে থাকতে হবে। এখন দেখো এখানে এস এবং পিতে গেছে। এস এবং পির ক্ষেত্রে শর্তটা কি ছিল? এস প্লাস পি প্লাস 10। তাহলে এস এর মান 2, পি এর মান 4 আর এটা হচ্ছে 10। তাহলে কত আসবে? 16। তাহলে দেখো তো 16 এটা কি 3 থেকে 12-এর মধ্যে আছে? নাই। তার মানে এরা দুইটার একটা শর্তকেও মানলো না। যেহেতু দুইটার একটা শর্তকেও মানেনি, তোমরা আমাকে বলো তো এখানে যে সালফারটা এটা কি অবস্থান্তর হবে? হবে? অবশ্যই হবে না। অবশ্যই হবে না। কেন হবে না? কারণ এটা দুইটা শর্তের একটাকেও মানে না। একটাকেও কি করে না? মানে না। তার মানে এই মৌলটা অবস্থান্তর নয়। এই কথাগুলো সুন্দর মতো লিখে দিবা। ঠিক আছে? তো এখানে ওই যে গ নম্বরের যে বাদ থাকলো বাকি পার্টটা, এটা পঞ্চম অধ্যায়ের করা। পঞ্চম অধ্যায় যখন পড়বো তখন আমরা শিখবো। ঠিক আছে? এরপরে আসো এর পরের কোশ্চেনে যাই। দ্য এন্ড মানে সমাপ্ত। ঠিক আছে? তার মানে আজকের ক্লাসটা আমাদের শেষ হয়ে গেল। বিশ্বাস করো চতুর্থ অধ্যায়ে এর বাইরে কিচ্ছু আসা সম্ভবই না। সম্ভবই না। আমি এইভাবেই বলবো যে সম্ভবই না। ঠিক আছে? কারণ তোমাদের লেভেলে এর বাইরে কিছুই করবে না। আমি যতগুলো সিকিউ করাইছি প্রিভিয়াস অনেক বছরের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে আমি টাইপ ওয়াইজ তুলছি। তো এ কয়টা যদি ভালো করে করো তোমাদের এই অধ্যায় থেকে সব পাবা। এই অধ্যায় থেকে আমরা মেইন যদি পয়েন্ট বলি কি কি পাইলাম দেখো। ইলেকট্রন বিন্যাস ভালো করে জানতে হবে, মৌলের পর্যায়বৃত্ত ধর্মগুলো ভালো করে জানতে হবে, এই দুইটা জিনিস খুবই ভালো করে জানতে হবে। প্লাস এ অধ্যায়ের সিকিউ অ্যান্সার করতে গেলে পঞ্চম অধ্যায়েও ভালো করে জানতে হবে। কারণ আমরা কি দেখলাম পঞ্চম অধ্যায়ের সঙ্গে লেজ লাগানো কোশ্চেন হয় এটাতে, তাই না? তো ঠিক আছে, ক্লাসটা আশা করি সকলেই ভালোভাবে বুঝতে পারছো। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্টে জানাও, অথবা আমাদের ডিসক্রিপশনে পেজের লিঙ্ক দেওয়া থাকবে জানাও, ওখানে পোস্ট করো, আমি অ্যান্সার দিব। আর ক্লাস নোট করবা, করে গ্রুপে পোস্ট করবা, যার হচ্ছে গ্রুপ না পেজে পোস্ট করবা। আর আমাদের গ্রুপ পেজে যুক্ত হয়ে যাও দ্রুত। ওখানে আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন পোস্ট করি, সাজেশন পোস্ট করবো ইনশাল্লাহ। তো যারা এখনও যুক্ত হয়নি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, এবং আমাদের ক্লাসটা যদি ভালো লাগে তোমার বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দাও, যাতে তারা উপকৃত হয়। আর হচ্ছে কি বলতে চাইলাম, একটা কি যেন বলতে চাইলাম, যাই হোক ভুলে গেলাম। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।